করছেন কি? আপনি আমাকে কিস করার সাহস কোথা থেকে পান? দেখেন, এই বিয়েটা আমি মানি না। যত সব গ্রামের মানুষজন না বুঝে বিয়ে দিয়ে দিল। মন চাচ্ছে সবগুলোকে খুন করি। আমি ইচ্ছে করে কিছু করি নাই। আমার অনেক ভয় লাগছিল। ভয়ে দৌড়ে আসতে গিয়ে তোমার উপরে পড়ে গিয়ে কিস হয়ে গেছে। বাইরে যাবেন নাকি? হ্যাঁ। ডাক দিলে তো পারেন। এভাবে একা যাইতে গেছেন কেন? আমি তোমার বড়, তুমি আমাকে সম্মান করবে। আমি কাউকে সম্মান করতে পারি না। চলেন বাহিরে। আয়ান নদীকে নিয়ে বাহিরে যেতে লাগলো। আয়ান ফোনের টর্চ জ্বালিয়ে যেতে লাগলো। নদী আয়নের হাত ধরে ভয়ে ভয়ে যেতে লাগলো। আয়ানের বিরক্ত লাগতে লাগলো। আয়ান টয়লেটের কাছে নিয়ে গিয়ে বলল, তাড়াতাড়ি ভিতরে যান। এখন থেকে যেন চলে যেও না, আমার অনেক ভয় লাগছে। কিন্তু আমি এখানে আছি, আপনি জানতো। আর বদনায় পানি নিয়ে আসছি আমি। আমি তোমার সাথে যাব। ভূতের খেয়ে কাজ নাই। আপনাকে ভয় দেখাতে যাবে যত সব। হাত ছাড়েন। আয়ান নদীর হাত সরিয়ে দিয়ে কলের পাড়ে গিয়ে বদনায় পানি নিয়ে আসতে নদী দৌড়ে আয়ানকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, ওইখানে কি যেন, আমি বাথরুমে যাব না, আমাকে রুমে নিয়ে চলো। যত সব ওইখানে কিছুই নাই, আপনি চলেন। আয়ান হাত ধরে নদীকে টয়লেটের কাছে এগিয়ে দিল। নদী বলে উঠল, তুমি পিছনের দিকে ঘুরে তাকাও, আমি দরজা লাগাবো না। কি মেয়ে রে বাবা, মন চাচ্ছে ভূতের কাছে দিয়ে চলে যাই। এই না না না, এমন করো না। এই কান্না বাদ দিয়ে নিজের কাজ করেন। আয়ান পিছনে ঘুরে তাকালো। আয়ান দাঁড়িয়ে থাকতে থাকতে মশা জ্বালাতন করতে লাগলো। আয়ান মশা মারতে থাকলো। নদী বের হইলে আয়ান বলল, রুমে চলেন তো। নদী আয়নের শার্ট খামচি দিয়ে ধরে যেতে লাগলো। আয়ান নদীর রুমে গেলে দরজা লাগিয়ে দিল। আয়ান নদীকে বলল, নিচে শুয়ে পড়েন। পাগল নাকি? আমি মাটির উপরে শুয়ে পড়বো মানে? তুমি নিচে শুয়ে পড়ো, আমি খাটে ছাড়া ঘুমাতে পারি না। ওকে, আমাকে জড়িয়ে না ধরে এক সাইডে শুয়ে পড়েন। আয়ান চৌকির উপরে শুয়ে পড়ল। নদী আয়নের পাশে শুয়ে পড়লে নদী পড়ে যেতে নিলে আয়ানকে জড়িয়ে ধরল। আয়ান বিরক্ত হয়ে ধাক্কা দিতে যাবে, সামনে ঘুরে দেখে আর একটু হইলেই পড়ে যাবে। আয়ান নদীকে বলল, আমার সাথে গেছে শুয়ে থাকেন, বাট দেখেন উল্টাপাল্টা কোনো চিন্তা মাথায় নিয়ে আসবেন না। আমার খেয়ে দিয়ে কাজ নেই, পিচ্ছি ছেলের সাথে বাসর করতে হবে। এই ছেলে, তোমার নাম কি? হা হা, বিয়ে হয়ে গেল আর আমার নাম জানেন না? আমি কান্না করে কুল পাই না ওনার নাম মনে রাখতে যাব। কি যেন নাম কইলো, খেয়াল নাই। আচ্ছা, আমার নাম শুনে লাভ নাই। বলো শুনি, কি নাম তোমার? আয়ান। আয়ান, এর আগে পরে কোনো কিছু নাই? ফুল নাম জেনে কি কচু করবেন? তাও ঠিক। আচ্ছা, ঘুমাবো। আর দেখো, লাথি যেন দিও না, মেয়ে মানুষ, আমি ব্যথা পামু। ও, আপনি মেয়ে মানুষ? আমি তো ভাবছিলাম এলিয়েন। আয়ানের কথা শুনে নদী রেগে আয়ানকে মারতে যাবে, সাথে সাথে নদী নিচে পড়ে গেলে আয়ান জোরে জোরে হাসতে শুরু করলো। নদী কান্না করলে আয়ান হাসি থামিয়ে বলল, সরি, আপনি একাই পড়ে গেছেন। উঠেন, আর রাগাবো না। হাতে কোমরে ব্যথা পেলাম। তুমি কি মানুষ নাকি অন্য কিছু? তোমার কি মায়া দয়া বলে কিছুই নেই মনে? আসলে মায়া দয়া আমার আছে না। উঠেন, হাত ধরেন। নদী আয়ানের হাত ধরলে আয়ান টান দিয়ে তুলে নদীকে হাতের উপরে শুইয়ে দিয়ে বলল, তাই বলে আবার জড়িয়ে ধরেন না। উফ, মায়া মানুষের সাথে শুয়ে থাকলে বুকের ভিতরে এমন করছে কেন? মানে? কিছু না, আমার নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে। ঘুরে শুয়ে পড়েন তো। নদী ঘুরে শুয়ে পড়লে আয়ানের শরীরের সাথে লাগলে আয়ান উঠে বসে বলল, ধ্যাত, ভিতরে কেমন একটা অনুভূতি হচ্ছে। মাথায় শয়তানি বুদ্ধি আসছে। এই, আপনি এখানে ঘুমান, আমি বাহিরে যাই। আরে ভাই, বুঝতে পারছেন না কেন? কচু, আমাকে জড়িয়ে ধরো, তাহলে কিছুটা ভালো লাগবে। আর আমি তো তোমার স্ত্রী হই। তখন অত চিল্লাইয়া গেলেন, আর এখন নিজেকে একা বলছেন আপনি আমার স্ত্রী। কি করব, যেভাবেই হোক বিয়েটা তো হয়ে গেছে, এইটা তো আর অস্বীকার করতে পারবো না। আমি আপনাকে বউ হিসেবে কখনোই মেনে নিতে পারবো না, কারণ আপনি আমার সিনিয়র। আমার ফ্যামিলি কখনোই মেনে নিবে না। বড় ভাই বোনের বিয়ের আগে কি আমার বিয়ে মানবে নাকি? আমি কবে ইন্টারে ভর্তি হয়েছি? কি, কেবল ইন্টারে ভর্তি হয়েছো? আমার তো মাথা ঘুরছে। এইটুকু পিচ্ছে হয়ে তুই এই গ্রামে কি করস?
আর কোন বাল দেখে এখানে এসেছিস? না, কোথাও যাইতে পারবো না, আমার ভয় লাগে। এই ভাষা ঠিক করেন, ছুটি পেয়েছি তাই ঘুরতে এসেছিলাম ফ্রেন্ডদের নিয়ে। এখানে ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম, আর কুকুরের তাড়া খেয়ে তো গোসলখানায় ঢুকে পড়েছিলাম। সেখানে আপনি আছেন, কে জানতো? বদমাইশ! এই ছেলে, তুমি কি আমার সবকিছু দেখে ফেলেছো? না মানে ঘুম পাচ্ছে। গুড নাইট। আয়ান মিটিমিটি হাসতে লাগলো। নদী ভ্রুকুচকে তাকিয়ে ধরতে গেল। আয়ান বলল, এই ঘুমান তো, আমাকে সকালে রওনা দেওয়া লাগবে। আমার ফ্রেন্ডরা হয়তো কত চিন্তা করছে। নদী আয়নের পাশে শুয়ে পড়ল। দুজন ঘুমানোর চেষ্টা করতে লাগলো। দুইজন আস্তে আস্তে ঘুমিয়ে গেল। সকালে আয়নের ঘুম ভাঙলে দেখে নদী ওর বুকে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। আয়ান নদীকে আস্তে আস্তে বালিশে মাথা দিয়ে রেখে উঠতে গেলে দেখে নদী আয়নের শার্ট ধরে আছে। আয়ান আস্তে আস্তে হাত সরিয়ে নিল। আয়ান ওর ক্যামেরা নিয়ে রুম থেকে বের হয়ে গেল। আর যে লোকটা থাকতে দিয়েছিল তাকে ধন্যবাদ দিয়ে কিছু টাকা দিয়ে আয়ান তাড়াতাড়ি করে হাঁটতে লাগলো। 2 বছর পর। আমি তোমার ছেলের বউকে দেখতে যাব না? তোমরা আমাকে না জানিয়ে আপু ভাইয়ার বিয়ে ঠিক করছো। আমি কেন সেখানে যাব? আমার কোনো দরকার নাই। আমি হোস্টেলে চলে যাব। আয়ন, দেখ, তোর পরীক্ষা চলছিল, সেখানে তোকে কিভাবে নিয়ে আসবো? পরীক্ষা দিয়ে বন্ধুদের সাথে ভ্রমণ করতে ব্যস্ত হয়ে গিয়েছিলি। বাড়ির কথা তো মনে পড়ে না। আর সবসময় জিদ ভালো লাগে না কিন্তু। হ্যাঁ, আমি তো জিদ করি। যাই হোক, আমি কোথাও যাব না। তোমাদের বৌমা, মেয়ের জামাই, তোমরা দেখো গা। কেমন না লাগে? তুমি কিছু বলবে? আমার কিন্তু এখন রাগ হচ্ছে। আয়ান, দেখ ভাই, তোর পরীক্ষা চলছিল আর হঠাৎ করে হয়ে গেছে। বোঝার চেষ্টা কর। পরীক্ষা বাদে তোকে কিভাবে নিয়ে আসবো? ভ্রমণ করে গতকাল বাসায় এসেছিস তুই। আমাকে নিয়ে না আসলে একবার তো আমাকে বলতে পারতে তোমরা। বললে তো লাফিয়ে চলে আসতি। তোর কি কোনো কাণ্ডজ্ঞান আছে? ভার্সিটিতে উঠতে যাচ্ছিস, বাট বাচ্চাদের মতো আছোস এখনো। কিসের বাচ্চা? আমি এখন কোনো বাচ্চা নাই। ভাই, বাচ্চাদের মতন জেদ কেন করছিস? যাব না। এখানে বাচ্চাদের মতো কেন হবে? আচ্ছা, তুই যাবি না নাকি? হ্যাঁ, যাব না। ভাই, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে, বোঝার চেষ্টা কর। তোর জন্য এঙ্গেজমেন্ট করি নাই, তুই এসেছিস দেখে আজকে ডেট ফেলেছে, বোঝার চেষ্টা তো কর। আমি গিয়ে কি করব? আমার কোনো কাজ আছে? আয়ানের আম্মু রেগে যখন আয়নের দিকে তাকিয়ে বলল, অনেক ভালো করে বোঝানো হয়েছে। রাফি, লাঠিটা দে তো, দেখি কে যাবে না। আয়ানের আম্মু যখন লাঠির জন্য যাবে, সাথে সাথে রাফি আয়ানকে ধরে নিয়ে যেতে লাগলো। রুমে নিয়ে গিয়ে পাঞ্জাবিটা পরিয়ে বলে, আম্মুর সাথে কেন লাগিস? এখন মারলে কেমন হইতো? বড় হয়েও মার খাবি। আয়ান রাফির দিকে অসহায় ভাবে তাকিয়ে বলল, তোমরা কেউ আমাকে এই ফ্যামিলি কেউ ভাবো না। রাফি আয়ানকে বুঝিয়ে নিচে নিয়ে গেল। সবাই গাড়িতে উঠে রওনা দিল। 1 ঘন্টা জার্নি করার পর একটা বাসার ভিতরে গাড়ি নিয়ে গিয়ে থামলো। 5 জন গাড়ি থেকে নেমে হাঁটতে লাগলো। রাফি আয়ানকে বুঝাতে বুঝাতে নিয়ে যেতে লাগলো। আয়ান রাফিকে বলল, এইটা কোনো এঙ্গেজমেন্ট হইল? কোনো আত্মীয় স্বজন নাই? বিয়ে সবাই এসেছে, বলদ আমরা লেট করে ফেলেছি, ভিতরে গেলে বুঝতে পারবি। এইটা তোমাদের শ্বশুর বাড়ি নাকি? হ্যাঁ, এটাই ওনাদের ফার্ম হাউস। ও, 5 জন ভিতরে গেলে আয়ান অবাক হয়ে গেল। ভিতরে অনেক সুন্দর করে সাজানো। আয়ান ওর কাজিনদের দেখে সবার সাথে কুশল বিনিময় করে। সবাই মিলে একসাথে দাঁড়িয়ে কথা বলতে লাগলো। হঠাৎ করে পিছন থেকে আয়ানের এক কাজিন বলে, আয়ান ভাইয়া, তোমাকে খালামণি ডাকি। আয়ান ওদের থেকে বিদায় নিয়ে ওর কাজিনের সাথে যেতে লাগলো। আয়ানকে একটা রুমে নিয়ে গেলে আয়ান ওর আম্মুকে বলল, চিস আম্মু, ডাকছো কেন? আয়ানের কথা শুনে সবাই পিছনে ঘুরে তাকালো। আয়ানের আম্মু আয়ানকে বলল, এইদিকে আয়, এটা আমার ছোট ছেলে আয়ান। আয়ানের আম্মু সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো। আয়ান সবাইকে সালাম দিয়ে কুশল বিনিময় করতে লাগলো। আয়ান কিছুক্ষণ কথা বলে চলে গেল। রাত 10টার দিকে আয়ান দেখলো ওর ভাইয়ার সাথে একটা ছেলে সেম পোশাক পরে নামছে। আয়ান কিছুক্ষণ পর দেখে ওর বোনের সাথে আরেকটা মেয়ে একই ড্রেস পরে নামছে।
আয়ানের এক কাজিন আয়ানকে টান দিয়ে নিয়ে গেল। আয়ান ওদের সাথে বাহিরে চলে গেল। বাহিরে গিয়ে আড্ডা দিতে লাগলো। অনেক রাত হইলে আয়ানের আব্বুর ফোন আসলো। আয়ান ওদের সাথে বাসার ভিতরে গিয়ে দেখে অনেক মানুষ চলে গেছে, আপাতত কম মানুষ আছে। আয়ানকে দেখে ওর আম্মু বলল, এতক্ষণ কই ছিলি? বাহিরে তোমাদের কাজ হয়েছে, বাসায় যাবে নাকি? হয়েছে। খাবার খেয়ে নিবি চল। খাবো না, বাহিরে অনেক কিছু খাইছি, পেট ভরা। তা ভাবি আর দুলাভাই কোথায়? উপরে আছে, সবাই চলো। আয়ান ওর আম্মুর সাথে একটা রুমে চলে গেল। আয়ান রুমে ঢুকে আতিয়াকে বলল, আপু, তোকে এলিয়েনের মতো লাগছে। আয়ানের কথা শুনে সবাই হেসে ফেলল। হঠাৎ করে আতিয়ার পিছন থেকে একজনকে উঠতে দেখে আয়ান অবাক হয়ে গেল। নদী অবাক হয়ে আয়ানের দিকে তাকিয়ে থাকলো। আতিয়া আয়ানকে বলল, আয়ান, তুই এতক্ষণ কোথায় ছিলি? বাহিরে। আয়ান বাবা, চলো খাবার খেয়ে নেবে। আমি কিছু খাবো না আন্টি, আমি বাহিরে অনেক কিছু খাইছি, পেট ভরা একদম, আর কিছু খাওয়া সম্ভব না। হালকা কিছু খেয়ে নাও। বেআইন, বাদ দেন। জোর করে খাইলে পরে বমি করে ফেলবে। আপনি কি আমার ভাবি আর আপনি দুলাভাই নাকি? না, আমি তোমার বউ ডাকি। রূপার কথা শুনে সবাই হাসতে লাগলো। আয়ান ভ্রু কুচকে বলে, ভাইয়া, তোমার বউ তো দেখছি লুচ্ছি। তোমার সাথে এঙ্গেজমেন্ট হইল আর আমাকে বলে উনি নাকি আমার বউ। ফাজিল পোলা, মজাও বোঝোস না? ভাবি ওর সাথে মজা করেন না? গাধা একটা, পড়াশোনা ছাড়া কিছুই বোঝে না। সমস্যা নেই, আমি শিখিয়ে দেব। আপু, তোমার হবু বর আছে জন্য তুমি আমাকে যা না তাই বলতে পারো না। ভুল হয়েছে ভাই, ক্ষমা করেন। আতিয়ার হাজবেন্ড হেসে বলে, সালা বাবু, আসো এখানে বসো। আয়ান আতিয়ার হবু জামাই শাকিরের কাছে বসলো। পিছনে নদীর সাথে পিঠ ঠেকে গেলে নদী কিছুটা চমকে উঠল। আয়ান শাকিলের সাথে কথা বলতে দুজনের মাঝে ভাব জমে গেল। আয়ানের আব্বু ডাকলে আয়ান চলে গেল। আতিয়া হাসি মুখে বলল, এই বেয়াদবকে আপনি কিভাবে এভাবে শান্ত করে ফেললেন? আপনার সাথে ওই মজা করতেও শুরু করে দিয়েছে। ওই কারোর সাথে ভালো করে মেশে না। আমি তো ভেবেছিলাম ওই আপনার সাথে ঝামেলা না বাঁধিয়ে দেয়। আতিয়ার কথা শুনে শাকিল হেসে বলে, আরে আমার শালা বলে কথা, ওর সাথে যত নরম করে কথা বলা যাবে তত ওই মিশতে পারবে, আর ওর মতো করে কথা বললে হয়ে যাবে। ওকে কোনোভাবে ঠিক করা যায় না, আপনি ডেকে বসিয়ে দিলেন। আর একটু হলে রেগে চইলা যাইতো। আমার নামে আবার কি নিন্দা করো? দুলাভাই, এলিয়েন কথা শুনো না তো। আয়ান বসে পড়ল, সবার সাথে টুকটাক কথা বলতে লাগলো। সবাই আড্ডা দেওয়া শেষ হইলে নদী ওর আম্মুকে বলল, নদী, আয়ানকে তোর রুমে থাকতে দে, আর তুই আমার রুমে চলে আয়। আচ্ছা। আয়ান নদীর সাথে যেতে লাগলো। রুমে গেলে আয়ান বলে, ভাগ্য কি আপনার ফ্যামিলির সাথে আত্মীয়তা হচ্ছে, আবার শেষমেশ আপনার রুমে আমার জায়গা হলো। আমার নিজের উপরে নিজের লজ্জা হচ্ছে। কেন? বাচ্চা ছেলের সাথে আমার বিয়ে হয়েছে, যেটা কাউকে বলাও যাবে না, আর না সহ্য করা যাবে। যত তাড়াতাড়ি পারো আমাদের ডিভোর্স দিতে হবে। ডিভোর্স দিতে অনেক প্যারা, আমি ওইসব করতে পারবো না। তোমাকে কিছু করা লাগবে না, আমি পেপার দিলে তুমি সাইন করো। আচ্ছা, আপনি কি দুলাভাইয়ের বোন নাকি কাজিন? আমি এই বাড়ির ছোট মেয়ে। ও আচ্ছা, আমি ওই বাড়ির ছোট ছেলে, মিল আছে। শোনো, ওইদিকে ওয়াশরুম আর ওইদিকে বারান্দা। ও আচ্ছা, শুনেন না, আজকে রাতটা আমার সাথে থেকে যান। কি যাতা বলো, মাথা ঠিক আছে? আরে বউ তো হন, পাপ তো আর হবে না। চুপ। ওকে যান, ঘুমাবো, গুড নাইট। আয়ান খাটের উপরে শুয়ে পড়তে হেডফোন পাইলে আয়ান হাত দিয়ে নদী বলে, চুপচাপ ঘুমাও, আমার জিনিসে হাত দিবে না। হেডফোন নিলে কি সমস্যা? ওইটা নাও, বাট আর কোনো কিছুতে হাত দিবে না। ওকে। নদী রুম থেকে চলে গেল। আয়ান নদীর ঘরটা ভালো করে দেখতে লাগলো। নদীর ছবিটা হাতে নিয়ে দেখতে লাগলো। আয়ান নদীর ছবি দেখতে দেখতে মনে মনে বলতে লাগলো, মাশাল্লাহ, আমার বউটা দেখতে সব থেকে বেশি সুন্দর। আহ, কত সুন্দর হাসি, মন চাচ্ছে কিস করি। আয়ান ছবিতে কিস করতে যাবে, সাথে সাথে নদী রুমের ভিতরে ঢুকে এইটা দেখে রেগে গিয়ে বলল, ওই কি করছো? আমার ছবিতে কিস করছো কেন? নদী কাছে এসে ছবি নিতে যাবে, আয়ান ছবি রেখে নদীকে টান দিয়ে নিজের উপরে ফেলে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। নদী যেন পাথরের মতো হয়ে গেল।
চোখগুলো বড় বড় করে ফেলল। আয়ান নদীকে নিচে ফেলে ঠোঁট ছেড়ে গলার কাছে কিস করতে যাবে, নদী সাথে সাথে উপর থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, ফালতু ছেলে, এসব কি করছো? আমার বউ, আমি যা ইচ্ছে করব, এখানে ফালতু ছেলে হওয়ার কি আছে? আয়ান, আমি তোমাকে স্বামী হিসেবে মানি না। এসব করতে আসলে লাথি মারবো। আমি কিস করব আর ওয়েট? 2 বছর আগে বলেছিলেন, বিয়ে যখন হয়ে গেছে তখন আমি তোমার স্ত্রী হয়ে গেছি। এইটা তো অস্বীকার করতে পারবো না, বাট আজকে একেবারে ধুয়ে মুছে না করে ফেলছো। আসলেই মেয়েরা পাল্টিবাজ। এই আমি কি দেখতে খারাপ নাকি? আমি খারাপ কোনটার জন্য আমাকে মেনে নিচ্ছ না? এত কথা শুনতে চাই না। ড্রয়ারের চিপস, চকলেট, চানাচুর আছে, যখন যা মন চাই খেয়ে নিও। দেখো, আমাকে যদি স্বামী হিসেবে নাই পছন্দ করতে, তাহলে তুমি এখন আবার এসেছো আমাকে এসব খেতে বলতে আসতে না। তুমি তখন বললে আমার কোনো কিছু যেন না টাচ করি, আর এখন দেখো নিজেই বলছো। নদী চলে যেতে নিলে আয়ান খাট থেকে নেমে নদীর হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে ঠোঁটে আলতো করে কিস করলো। নদী চোখ বন্ধ করে ফেলল। আয়ান মিটিমিটি হাসতে লাগলো। নদীর কপালে চুমু দিয়ে বলল, গুড নাইট বউ। ড্রেসিং টেবিলের দিকে তাকাও, দেখো আমাদের কত সুন্দর মানাইছে। আয়ান নদীকে ঘুরিয়ে পিছন থেকে জড়িয়ে ধরল। নদীর কাঁধে থুতনি রেখে দেখতে লাগলো। নদী কিছু না বলে আয়ানের দিকে তাকিয়ে থাকলো। নদীর ডাক আসলে আয়ানকে সরিয়ে দিয়ে চলে গেল। আয়ান দরজায় দাঁড়িয়ে বলল, সকালে ডাক দিও, আমি দরজা লাগাবো না। নদী ভেঞ্চি দিয়ে চলে গেল। আয়ান ফিক করে হেসে দরজা চাপা দিয়ে খাটে গিয়ে ঘুমিয়ে গেল। সকালে আয়ানের আম্মুর ডাকে আয়ানের ঘুম ভেঙে গেল। আয়ান চোখ ডলতে ডলতে ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, ডাকছো কেন? উঠ, আর কত ঘুমাবি? 9টা বাজে। ফ্রেশ হয়ে নে তাড়াতাড়ি। যাচ্ছি। আয়ান উঠে ফ্রেশ হতে চলে গেল। আয়ানের রাগ হতে লাগলো নদী না আসার কারণে। আয়ান ফ্রেশ হয়ে ওর আম্মুর সাথে নিচে যেতে লাগলো। আয়ান নিচে গিয়ে দেখে নদীকে একটা ছেলে পিছন থেকে জড়িয়ে ধরে আছে। সবাই হাসাহাসি করছে। নদী ছেলেটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আয়ান গিয়ে সোজা ছেলেকে সরিয়ে দিলে সবাই অবাক হয়ে গেল। ছেলেটা ফ্লোরে পড়ে গেলে আয়ানের দিকে নদী অবাক হয়ে গেল। নদী বুঝতে পেরে আয়ানকে বলল, আয়ান আমার ভাগনা হয়, মামাতো বোনের ছেলে ওই। আয়ান নদীর কথা শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। আয়ান ছেলেটার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, সরি ভাগনা, আমি ভেবেছিলাম ওনাকে বিরক্ত করছো। উনি বারবার সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। ওয়েট, তুমি আয়ান না? হ্যাঁ, আমাকে চেনো? হ্যাঁ, তুমিই তো আমার সাথে পরীক্ষা দিয়েছিলে, মনে নাই? আমাকে কলম দিয়ে সাহায্য করেছিলে। ও, মনে পড়ছে, সরি। রাকিব হাত ধরে উঠে বলল, আরে সমস্যা নাই। আর ওইটাই তো আমার খালামণি হয়। শুনলাম। তুই কি কখনোই ভালো হবি না রে আয়ান? ভালো হওয়ার কি আছে, আমি তো ভালোই আছি। আয়ানের কথা শুনে সবাই হাসতে শুরু করলো। আতিয়া আয়ানকে বলল, কি ব্যাপার রে তুই? আমার ননদের দিকে এত আগ্রহ কেন? এমন তো করস না। আমার তো বেআইন হয়, আমার তো একটা দায়িত্ব আছে। তাকে কেউ বিরক্ত করলে সেই তো মার খাবেই। আমার বোনের খেয়াল তার ভাই রাখবে, আমি না হয় তার বোনের খেয়াল রাখলাম। আয়ানের কথা শুনে সবাই হেসে ফেলল। শাকিল বলে উঠে, একদম ঠিক, অনেক ভালো চিন্তা ভাবনা। আতিয়া ভ্রুকুচকে তাকালে আয়ান বলল, এই এমনিতে এলিয়েন মতো দেখাচ্ছে, তার উপর এইভাবে তাকাস না। এই ছেলে কি সব সময় বৌমাকে এলিয়েন বলে নাকি? ওর মুখের বলি এটাই। মানুষ মানুষের প্রশংসা করে আর ওই এলিয়েন বানিয়ে দেয়। মিথ্যা প্রশংসা করতে পারবো না। ভাবি, আপনাকে দেখতে খারাপ না। ভাবি কি বউ ডাকতে পারো না? বউ ডাকতে হয় কিভাবে? যেভাবে সবাই বলে। ও আচ্ছা, নতুন আপু বউ। আয়ানের কথা শুনে সবাই জোরে জোরে হাসতে লাগলো। আয়ানের কথায় রূপা হেসে বলল, এইটা কেমন কথা আপু বউ? এইটাই ভালো কথা। আচ্ছা আম্মু, বাসায় কখন যাবে? যাব 11টার দিক দিয়ে। আচ্ছা আয়ান, তোমার রেজাল্ট কি? বেশি না, জিপিএ 5। আয়ানের কথা শুনে সবাই ভ্রু কুচকে তাকালো। নদী আয়ানের দিকে তাকিয়ে বলে, এটা বেশি না। এভাবে তাকিয়ে আছো কেন? ফাজিল। অনেক ভালো পাইছো। তোমার কি অবস্থা? মাশাআল্লাহ, অনেক ভালো করছো। আয়ান, রাকিব খেতে বসো। সবাই খাইছেন? সবাই খাইছে, তোমরা দুজন বাদ।
আয়ান রাকিব চলে গেল। আয়ান রাকিব খেয়ে দুইজন বসার রুমে গিয়ে বলল, আম্মু, রাকিব ও আমি যে ভার্সিটিতে ভর্তি হয়েছি, রাকিবও সেই ভার্সিটিতে ভর্তি হয়েছে। তুই কি জানিস ওই ভার্সিটিতে নদী তোদের ম্যাম হবে? আয়ান কথাটা শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। নদীর দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল, কি তুমি আমার ম্যাম হবে? হ্যাঁ। এইটা মানি না। কেন? আমি অন্য ভার্সিটিতে ভর্তি হব। ও ম্যাম হলে সমস্যা কি? নদী তো তোর সিনিয়র আপু হয়। কিসের আপু? উনি তো। আয়ান বলতে যাবে, নদীর সাথে সাথে পায়ে পাড়া মারলে আয়ান আহ বলে উঠলে। সবাই ভ্রু কুচকে তাকাতে নদী বলল, আমি ম্যাম হইলে কি সমস্যা? ওইখানে পড়বে, এটাই শেষ কথা। যত সব, আমি ম্যাম হইলেও সমস্যা, মন চাচ্ছে কানের নিচে একটা দেই। নদীর কথা শুনে আয়ান ঢোক গিলে বলে, আমার কাছে কেমন একটা লাগছে। পরিচিত মানুষ ম্যাম হবে। তোমার কি সবসময় মন কেমন কেমন করে? আয়ান নদীর দিকে তাকিয়ে কিছুক্ষণ কিছু ভেবে শয়তানি হাসি দিয়ে বলল, ও ভালোই হবে। প্রতিদিন আপনার সাথে দেখা হবে আর অনেক মজা হবে। আয়ান কথাটা বলে হাসি দিলে নদী আয়ানের হাসির মানে বুঝে নদীর সাথে সাথে বলে উঠল, না না, তোমাকে আমাদের ভার্সিটি থেকে বের করে দিব। তুমি অন্য ভার্সিটিতে ভর্তি হয়ে নিও, আমি সব ব্যবস্থা করে দিব। কখনোই না, আমি ওইখানে পড়ব। না, একদম না। কি হলো? এটা তুই? আয়ান রাজি হইল, তুই না করছিস কেন? আয়ান ঠিক বলছে, পরিচিত মানুষ ম্যাম হইলে কেমন না। আমি ভুল ভাবছি, এখন ঠিক বুঝছি। পরিচিত মানুষ থাকলে অনেক লাভ আছে। নদী কিছু বলবে তার আগে আয়ানের ফোন বেজে উঠল। আয়ান কলটা রিসিভ করে বলল, অপেক্ষা করো, আমি আসছি। আয়ান কল কেটে দিয়ে ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, তারিখে ক্লাস শুরু হবে, আম্মু আমি 5 দিনের জন্য ট্যুরে যাব। বাসায় কি একদিনও চুপচাপ থাকতে পারস না? বাই আম্মু, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর ম্যাম, নিজের খেয়াল রাখেন, 5 তারিখে দেখা হবে। আয়ান দৌড়ে বের হয়ে গেল। নদী উপরে চলে গেল। এইদিকে আয়ান সিএনজি নিয়ে চলে গেল। বাসায় গিয়ে ড্রেস চেঞ্জ করে ব্যাগ গুছিয়ে বের হয়ে গেল। 5 দিন পর বাসায় এসেছে, দেখে সবাই বসে আছে। আয়ানকে দেখে আতিয়া বলল, স্বাগত ভাই, ভালো আছেন? মুখের ভাষা এমন কেন? কি হয়েছে? কি আর হবে, ভালো আছেন নাকি? ভ্রমণ করা হয়েছে নাকি আরো জায়গায় যাইবেন? শেষ হয় নাই, ঘুমের জগতে যেতে হবে। ও আচ্ছা, যান। ওয়েট, তোর রুমে যাস না, অন্য রুমে গিয়ে ঘুমা। কেন? তোর রুমে নদী থাকবে আর তুই তোর পড়ার রুমে গিয়ে থাক। কি? নদী এখানে কি করে? রাকিব, নদী এখানে থাকবে। কেন? কেন মানে, ভার্সিটি এখান থেকে কাছে আর বাসা ভাড়া থাকতো, তাই আব্বু আম্মু এখানে থাকতে বলেছে। বাইরে থেকে কখন রান্না করবে আর কখন খাবে আর কখন ভার্সিটি যাবে, ঝামেলা হবে, তাই এখানে থাকতে বলেছে। তুই আবার ঝামেলা করিস না কিন্তু। ও বাট আমার রুমে আবার সেই কি করছে? তুমি আমার রুমে ইচ্ছে করে থাকতে দিয়েছো নাকি আম্মু? না, নদী পছন্দ করেছে। তুই তোর আগের রুমে ফিরে যা। যত সব। থাপ্পড় মারমু। আয়ান কিছু না বলে চলে গেল। আয়ান রুমে ঢুকতে নদীকে দেখে ব্যাক করে পাশের রুমে ঢুকে পড়ল। নদীকে শুয়ে থাকতে দেখে আয়ান লাফ দিয়ে নদীর উপরে উঠে ওনার হাত দিতে যাবে, সাথে সাথে নদী 2 হাত ধরে বুকে চেপে ধরে। আয়ান শয়তানি হাসি দিয়ে বলে, বাসর করে ছাড়বো আজকে। সোজা আমার রুমে চলে এসেছো, তোমাকে আজ ছাড়বো না। হা হা হা। আয়ান প্লিজ আমার উপর থেকে নামো, কেউ দেখে ফেলবে। যার দেখার দেখুক, আজ আমি আপনার সম্মানহানি করব। আয়ান, আমি কিন্তু চিৎকার দিব। আমি কিন্তু কিস করব। নদী ভয়ে কান্না করতে নিলে আয়ান তাড়াতাড়ি করে নদীর উপর থেকে নেমে বলল, এই আমি মজা করছি। এই নদী, কান্না করছো কেন? আরে বাবা, আমি মজা করছি তো। আরে তোমার অনুমতি ছাড়া কখনোই আমি অত দূর যাব না তো। আমি আন্টি ভাবিকে বলে দিব। এই না না নদী, প্লিজ এমন করো না। আম্মু জানলে আমাকে মারবে অনেক। ভালো হবে, আমি বলে দিব। প্লিজ বলো না, তুমি না আমার ভালো বউ। বলবো না আমার কথা শুনলে। কি কথা? রাতে আমি ঘুরতে যাব, আমাকে নিয়ে যেতে হবে। ও এই ব্যাপার, ওকে নিয়ে যাব। কখন এসেছো? এই তো কিছুক্ষণ হয়েছে এসেছে শুনি। তুমি আমার রুম দখল করে নিয়েছো, তাই মাথায় বুদ্ধি আসলো, একটু মজা নেই। বদমাইশ, আমি তো সত্যি সত্যি ভয় পেয়ে গেছিলাম। হা হা, এত বড় মেয়ে আমাকে দেখে ভয় পায়।
এত বড় হইলে ওর কি করার? জামাই তো তুমি, কিছু চাইলেও আর আমি না করতে পারবো না। তোমার তো আমার উপর অধিকার আছে। ওলে ওলে, কত ভালা বউ ভাবা যায়। তাহলে বাসর করি। যাও নিজের রুমে। এইটা তো আমার রুম। জি না, এইটা আমার জামাইয়ের রুম, তোমার না। তোমার রুম তো পাশের রুম। তুমি কিন্তু অনেক চালাক, সোজা জামাইয়ের ঘরে ঢুকে পড়ছো। ঠিক আছে, শ্বশুর বাড়ি যখন এসেছি তখন জামাই ঘর ছাড়া অন্য রুমে কেন উঠবো? তুমি না সেদিন রাতে বলে আমাকে স্বামী হিসাবে মানো না? জামাই হিসেবে তো মানি। কথাটা বলে নদী হাসতে লাগলো। আয়ান কিছু বলবে তার আগেই রাকিব রুমে ঢুকলে আয়ান বলে উঠে, রাকিব, কি অবস্থা তোমার? ভালো। তোমার ভ্রমণ শেষ হয়েছে? হ্যাঁ, ক্লাস করছো কি? হ্যাঁ। গুড, থাকো, যাই ফ্রেশ হয়ে নেই। আয়ান চলে গেল। রাকিব নদীর দিকে তাকিয়ে বলল, আয়নের রুমটাই নিয়ে ঠিক করেছো। বেচারার জন্য মায়া হচ্ছে। থামো, কিচ্ছু হবে না। কিছু বলবি নাকি? এইটাই একটু বুঝিয়ে দাও। নদী রাকিবকে পড়া বুঝিয়ে দিতে লাগলো। আয়ান রুমে গিয়ে সোজা শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। গোসল করে বের হয়ে ঘুমিয়ে গেল। সন্ধ্যায় নদীর ডাকে আয়ানের ঘুম ভেঙে গেল। আয়ান নদীকে দেখে মিষ্টি করে হাসি দিয়ে হাত ধরে চুমু দিয়ে বলল, ঘুম থেকে উঠে বউয়ের মুখ দেখার মতো শান্তি আর কিছু হতে পারে না। সব সময় বউ বউ করবে না, কখন কে শুনে নিবে? তাও ঠিক। ও, তুমি তো ঘুরতে যাবে, রেডি হয়ে নাও। আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে আসছি। রাকিব যাবে আমাদের সাথে? ধ্যাত, বউ নিয়ে একটু একাকী সময় কাটাবো। মাঝখানে ভাগনা চলে আসলো। আয়ানের কথা শুনে নদী আয়নের গাল টেনে হেসে বলল, ওলে ওলে, আমার বাচ্চার বাবার মনটা ভেঙে গেল নাকি? নদীর মুখ থেকে বাচ্চার বাবার ডাক শুনে আয়ান নদীকে টান দিয়ে কোলে বসিয়ে দিয়ে পেটে আলতো করে ধরে, কাঁধে থুতনি রেখে গালে কিস করে বলল, যান, চলো না, আমরা বাবুর ব্যবস্থা করি। আমার না সত্যি বাবা হতে মন চাচ্ছে। ওই বউ, চলো না, বাবা মা হয়ে যাই। থাক ফাজিল, ছাড়ো তো, এসব করা যাবে না। আমাদের বিয়ের খবর কেউ জানে না। বাচ্চা হইলে পরে দুইজন ঝামেলায় পড়বো। সবাই জিজ্ঞেস করবে এই বাচ্চার বাবা কে, নানা কথা জিজ্ঞেস করবে। চলো সবাইকে বলে দিই, তাহলে সবাই জানবে। পারবো না, এইটুকু বাচ্চার বউ, আমার তো ভাবলেই শরম লাগে। আর তোমাকে সামলাবো নাকি বাচ্চা হইলে তাকে সামলাবো? ছাড়ো, কেউ দেখে ফেলবে। যাও, ফ্রেশ হয়ে রেডি হও। আমি রেডি হয়ে নেই গা। আমি তো বড় হয়ে গেছি, আমাকে সামলাতে হবে না। তুমি নিজের খেয়াল রেখো, আমি বাবুর খেয়াল রাখবো। ঢং ছাড়ো। আয়ানের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে নদী চলে গেল। আয়ান উঠে ফ্রেশ হয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে শার্ট প্যান্ট চেঞ্জ করলো, বাইকের চাবি নিল, চুল ঠিক করে নিল, পারফিউম দিয়ে বের হয়ে গেল। নদীর রুমে উকি দিতে নদী আয়ানের দিকে ভ্রুকুচকে তাকালে আয়ান বলে উঠে, হয়েছে তোমার? না, যাও নিচে অপেক্ষা করো। ওকে। আয়ান চলে গেল। রাকিব সবার সাথে বসে গল্প করছে। আয়ানকে দেখে আতিয়া বলল, আয়ান, রাকিবকে তোর একটা বাইকের চাবি দে। তিনজন এক বাইকে যাওয়া ঠিক হবে না। আচ্ছা, এটা নাও, আমি অন্য বাইকের চাবি নিয়ে আসছি। আয়ান দৌড়ে সিঁড়ি বয়ে রুমে চলে গেল। বাইকের চাবি নিয়ে এসে নিচে নেমে আসলো। আতিয়া বলল, নদী, হয়েছে নাকি? এলিয়েনের মতো সাজার জন্য তো সময় লাগবে। আয়ান, নদীকে এইসব বলবি না, ওই কিন্তু মন খারাপ করবে। উনি কিছুই মনে করবে না। আমি যা ইচ্ছা বলি উনি মজা হিসেবে ধরে। তাও সাবধানে কথা বলবি। ওই তো খালামণি এসে গেছে। নদীর দিকে তাকিয়ে আয়ান বলল, ওয়াও, এলিয়েনের মতো লাগছে। ফাজিল নদী, তোমাকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ ভাবি। খালামণি, তাড়াতাড়ি চলো, অনেকক্ষণ সাজতে সময় নিলে। ভাবি, গেলাম। আচ্ছা, সাবধানে যাও। তিনজন বের হয়ে গেল। আয়ান বাইক বের করলে নদী আয়ানের বাইকে উঠল। রাকিব অবাক হয়ে বলল, খালামণি, আমার বাইকে উঠার কথা ছিল কিন্তু। আরে ভাগনা, তুমি যাও, আমি বেআইনকে নিয়ে আসছি। রাকিব বাইক নিয়ে যেতে লাগলো। আয়ান নদীকে নিয়ে যেতে লাগলো। নদী আয়ানের কাঁধে হাত রাখলে বলল, এখন একটু বউ বউ ফিল পাচ্ছি। খালি মাথায় দুষ্টু বুদ্ধি, তাই না? বউয়ের সাথে তো করছি, অন্য কারোর সাথে তো আর না। ফাজিল একটা। রাকিব, সামনে থামো, পেট্রোল ভরতে হবে। আয়ানের কথা শুনে রাকিব আস্তে আস্তে বাইক চালাতে লাগলো। আয়ান জোরে চালিয়ে সামনে গিয়ে পেট্রোল পাম্পে থামলে আয়ানের বন্ধুরা এসে থামলো। আয়ানকে দেখে রাইসা বলল, বেবি, পিছনের মালটা কে রে? সাবধানে কথা বলো, পিছনে যে আছে। আগামীকাল ভার্সিটিতে গেলে বুঝতে পারবি। আর এমন কোনো কথা বলিস না যে বিপদে
পরে কেন? কে উনি? বললাম তো আগামীকাল জানতে পারবি। তারা তেল নিয়ে যা। তেলপাত, আগে তোদের কিছু ছবি তুলে নিই। রাইসা ভালো হবে না কিন্তু। একজনকে দেখানোর আছে। কাকে দেখাবে? ওর রাইসা কিছু বলবে, সাথে সাথে আয়ান পিছনে ফ্রেন্ডদের ইশারা করলে মুখ চেপে ধরলো। আয়নের পেট্রোল ভরা হয়ে গেলে বিল দিয়ে বলল, থাক যাই, আর মুখ সামলা, খবর আছে। খবর আমার না তোর আছে। তুই কি বলছিলি? আমাদের সাথে ঘুরবে? মায়া মানুষ পেয়ে আমাদের ভুলে গেছোস? সর, এখন থেকে যাব না। আর ঝামেলা করার চেষ্টা করিস না। আয়ান বাইক নিয়ে সাইড দিয়ে চলে গেল। নদী আয়ানকে বলল, এইসব ছেলে মেয়েদের সাথে মিশো? হুম। দেখতেই বোঝা যাচ্ছে বাবা মায়ের বিগড়ে যাওয়া ছেলে মেয়ে। তোমাকে যেন ওদের সাথে আর না দেখি। কে কেমন ওটা দেখার সময় আমার নাই। আমি কেমন এটাই আসল। যে যার সাথে মিশবে সেই তেমনই হবে। কেন, আমার খারাপ কোনো অভ্যাস দেখছো নাকি? আরো কিছুদিন থাকলে বোঝা যাবে। ওকে দেখো। আয়ান, নদী, রাকিব তিনজন মিলে ঘুরতে ঘুরতে রাত 11টায় বাসায় ফিরল। আয়ানের আম্মু তিনজনকে বলল, ফ্রেশ হয়ে খেতে আসো 3 জন। বাইরে খেয়েছে, আর কিছু খাওয়া সম্ভব না, ওদের 2 জনকে খাওয়া। আন্টি, আমারও সেম অবস্থা। নানু আমারও। তিনজন আস্তে আস্তে ওইখান থেকে কেটে পড়ল। আয়ানের আম্মু উপায় না পেয়ে রুমে চলে গেল। যার যার মতো তাদের রুমে চলে গেল। আয়ান ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিল। নামাজ পড়ে আয়ান হাঁটতে চলে গেল। হাঁটাহাঁটি করে 8টায় বাসায় এসে দেখে নদী আয়ানের আম্মুর সাথে কাজ করছে। আয়ান সোফায় বসলে নদী বলল, কই গিয়েছিলে? গার্লফ্রেন্ড খুঁজতে। পাইছো? না আম্মু, ভয়ে সবাই ভাগছে। আমি কি করছি? তুই উকিল না, তোমাকে দেখে সবাই ভয় পালায়। মিথ্যা মামলায় যদি ফাঁসিয়ে দাও। থাপ্পড় মারবো। সবসময় ফাজলামি করবি না, বলে দিলাম। যাক বাবা, তুমি কি চাও না তোমার 3য় নাম্বার বৌমা আসুক? না, চাই না। আমার বৌমা ঠিক করা আছে। পড়াশোনা শেষ হলেই বিয়ে। কি ঠিক করা আছে মানে? হ্যাঁ, কে সে? আজকে আমার বৌমা আসবে, দেখে নিস। ফালতু কথা বলো না আম্মু। মেয়েদের থেকে দূরে থাক, তাতেই হবে। আয়ান নদীর দিকে তাকাতে দেখে নদী মুখ ছোট বানিয়ে ফেলছে। আয়ান কিছু না বলে চলে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে ব্যাগ গুছানো শুরু করলো। 9টা বাজলে রেডি হয়ে নিল। নিচে গিয়ে খাবার খেয়ে বলল, কি ব্যাপার রাকিব, বেআইন কই? ওরা খাবার খেয়ে চলে গেছে। তোর মতন ওর অলস না। ও আচ্ছা। আয়ান তাড়াতাড়ি খেয়ে চলে গেল। ভার্সিটির সামনে বাইক সাইডে রেখে ভিতরে যেতে লাগলো। আয়ান বেশ কিছু দূর যেতে কিছু সিনিয়র বড় ভাই বোনরা ডাকতে লাগলো। আয়ান ওইদিকে এগিয়ে যেতে লাগলো। আয়ান নরম সুরে বলতে লাগলো, জি ভাইয়া, আপু কিছু বলবেন? নতুন নাকি এখানে? জি ভাইয়া। ওহ আচ্ছা, শুনো, আমাদের জন্য সিগারেট নিয়ে আসো সামনের দোকান থেকে। এখানে তো সিগারেট খাওয়া ঠিক না, আপনারা বাহিরে গিয়ে খেয়ে আসেন। আয়ানের কথা শুনে ছেলেগুলো রেগে গেল। হঠাৎ আয়নের বন্ধুদের চোখ গেলে আয়নের দিকে দৌড়ে আসতে লাগলো। এর ভিতরে আয়নের মুখে রনি ঘুষি মেরে দিল। আয়ন ঠোঁট দাঁতের সাথে কেটে গেলে আয়নের মুখ দিয়ে রক্ত পড়তে লাগলো। আয়ন রনির দিকে তাকিয়ে বলল, আমাকে ঘুষি দিলেন কেন? ঘুষি কি তোকে? তো আমি হাত পা ভেঙে হসপিটালে পাঠাবো। নদী ক্লাসরুম থেকে বের হয়ে মাঠের দিকে চোখ গেলে আয়নের মুখ থেকে রক্ত বের হতে দেখে নদী দৌড়ে যেতে লাগলো। এর ভিতরে আয়ন এক ঘুষিতে রনির নাকে মারল। রনির ফ্রেন্ডরা মারতে যাবে তার আগেই আয়নের ফ্রেন্ডরা সবগুলোকে লাথি দিয়ে ফেলে দিল। মেয়েগুলো ফাইট করতে আসলে রনির বান্ধবীরা ওদের সাথে ফাইট করতে লাগলো। রনিকে তুলে আয়ন একের পর এক ঘুষি মারতে মারতে বলল, সবার সাথে দাদাগিরি চলে না, এটা পড়াশোনার জায়গা, সিগারেট খাওয়ার জায়গা না। তোকে আমি দেখে নেব। আয়ান আরেকটা মারতে যাবে, সাথে সাথে নদী এসে বলল, এখানে হচ্ছেটা কি? নদীর কণ্ঠ পেয়ে আয়ানের বন্ধুরা ওদের ছেড়ে দিল। রনি কান্না কণ্ঠে বলল, ম্যাম দেখেন, এই ছেলেটা নতুন এসেছে, আমাদের সাথে মারামারি করেছে, আমার নাকে ঘুষি দিয়ে রক্ত বের করে দিয়েছে। আরো স্যার ম্যাম আসলে আয়ানকে কিছু বলতে যাবে, সাথে সাথে রাকিব পিছন থেকে এসে বলে, স্যার এখানে ভিডিও করে রাখছি, দেখেন ওরা আগে আয়ান মামাকে ঘুষি দিয়েছে। আয়ান আমাকে মারছে জন্য আয়ান মামা প্রতিবাদ করেছে। রাকিব, তোকে আমি ছাড়বো না, কাজটা ভালো করলে না। স্যাররা রনিকে বকাঝকা করে ওইখান থেকে সরিয়ে দিল। আয়ান রাকিবকে বলল, ধন্যবাদ মামা। মামা তোমার মুখ দিয়ে তো রক্ত পড়ছে, চলো ওয়াশরুমে কুলি করে নিবে, চলো।
নদী ও রুমালটা দিয়ে আয়ানের মুখের রক্ত মুছে দিতে নিলে সবাই অবাক হয়ে গেল। আয়ান রুমাল নিয়ে চলে গেল। রাইসা আয়ানের পিছন পিছন যেতে যেতে বলে, উনি আমাদের ম্যাম, তুই রাতে কেন বললি না? হিহি, লজ্জা পাওয়ার দরকার তোর ম্যামকে মাল বলছস? কুত্তা, তোকে তো আমি। আয়ানকে মারতে যাবে রাইসা সাথে সাথে আয়ান দৌড় দিল। রাকিব আয়ানকে নিয়ে ওয়াশরুমে চলে গেল। আয়ান ফ্রেশ হয়ে নিল। নদীর রুমাল পকেটে রেখে নিজেরটা দিয়ে মুখ মুছে নিল। আয়ান রাকিবের সাথে ক্লাসে চলে গেল। আয়ান ওর ফ্রেন্ডদের সাথে কথা বলতে লাগলো। স্যার আসলে সবাই চুপ হয়ে গেল, মনোযোগ দিয়ে কাজ করতে লাগলো। আয়ান আর ওর ফ্রেন্ডদের নাম জিজ্ঞেস করলো। সবাই এক এক করে নিজের পরিচয় দিয়ে বসলো। আয়ান ক্লাস করতে লাগলো। ক্লাস শেষ হলে রাইসা বলল, দোস্ত চল লাইব্রেরিতে যাই। সবাই মিলে যেতে লাগলো। রাইসা আয়ানকে বলতে লাগলো, এই ছেলেটা তো গতকাল রাতেও দেখলাম, তোকে মামা বলছে, কাহিনী কি? কেমন মামা হোস? ম্যামের ভাগ্নে। ম্যাম তোর কি হয়? বউ, থুকু বেআইন। কথাটা বলে আয়ান হাসতে লাগলো। রাইসা বলে উঠে, বেআইন মানে? আপু ভাইয়া এঙ্গেজমেন্ট হয়েছে, ম্যামের ভাইয়ার বোনের সাথে হয়েছে। কি এত কিছু হয়েছে, আমাদের তো একবারও বললি না। বিয়ের সময় বলা হবে, এটা ফ্যামিলি অনুযায়ী হয়েছে। ও, কথা বলতে বলতে লাইব্রেরিতে চলে গেল। সবাই মিলে যার যার বই পছন্দ মতো নিয়ে পড়তে লাগলো। ক্লাসের সময় হইলে সবগুলো বই রেখে চলে গেল। সব ক্লাস মনোযোগ দিয়ে করলো। ভার্সিটি ছুটি হইলে আয়ান বাইক নিয়ে ওর বন্ধুদের সাথে চলে গেল। আয়ান সন্ধ্যার দিকে বাসায় গেলে আয়ানের আম্মু বলল, কিরে, তুই নাকি মারামারি করছস? এইসব কে বলছে? আমি বলছি। তুই ওইখানে কখন ছিলি? আমি ভার্সিটির সামনে দিয়ে আসছিলাম, তখন দেখছি। আইসে আমার পিছনে লাগার জন্য। আয়ান কথাগুলো বলে চলে গেল। আয়ান সোজা নিজের রুমে চলে গেল। তুলি আয়নের পিছন পিছন যেতে লাগলো। আয়নের রুমে গিয়ে আয়নকে খাটের উপরে ফেলে দিয়ে আয়নের উপরে উঠে 2 হাত চেপে ধরে বলল, আমি তোর পিছনে লাগি, তাই না? আর কিছু তুলি বলার আগেই আয়ান সরিয়ে দিয়ে নিচে ফেলে যেই উঠতে যাবে, দরজার দিকে চোখ গেলে নদীকে দেখে আয়ান কিছু বলার আগেই নদী চলে গেল। নদীর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আয়ান তুলির দিকে রাগী লুক নিয়ে বলল, সব সময় এমন উপরে উঠোস কেন? তুই আমার হবু জামাই, আমি কি করব না করব আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কি মাথা ঠিক আছে তোর? হঠাৎ আয়নের সকালের কথা মনে পড়তে আয়ন চমকে গিয়ে বলে, কি তোর সাথে আমার বিয়ে ঠিক করছে? হ্যাঁ, এখন থেকে তোর আশেপাশে সব সময় আমাকে দেখবি। আমি ভার্সিটি চেঞ্জ করে ফেলছি। তুলি, তোকে আমি কখনোই বিয়ে করব না। আমি তোকে বোনের মতো দেখি। থাম ভাই, আস্তে আস্তে প্রেম ভালোবাসা হয়ে যাবে। আগে আমিও তোকে তাই ভাবতাম, এখন থেকে জামা হিসাবে দেখি তোকে, আর তুইও আস্তে আস্তে আমাকে বউ হিসাবে দেখবি। তুলি কথাটা বলে আয়নের গলা জড়িয়ে ধরে গালে চুমু দিলে আয়ন সাথে সাথে তুলিকে সরিয়ে দিয়ে গাল মুছতে লাগলো আর বলতে লাগলো, বেহায়াপনা করবি না। আমি তোকে কখনোই বিয়ে করব না। বিয়ে তো আমাকেই করবি। আগে আগে থেকে আমাকে মেনে নিলে ভালো, না নিলে কি করার, বিয়ের পর ঠিক মেনে নিতে হবে। যাই হোক, জান থাকো, আমি নিচে যাই, শাশুড়িকে পটাতে থাকি। তুলি চলে গেলে আয়ান তাড়াতাড়ি করে নদীর রুমে ঢুকে পড়ল। নদীকে রুমে না দেখে আয়ান বারান্দার দিকে গেলে দেখে নদী গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। আয়ান নদীকে পিছন থেকে জড়িয়ে ধরলে নদী ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, একদম আমাকে টাচ করবে না। তোমার হবু বউ এসেছে, তাকে আদর করো গা। আদর করে কি মন ভরেনি নাকি যে আবার আমার কাছে এসেছো? নদী, এইসব কি বলো? কি বলছি? যা শুনছো সেটাই বলছি। নদী, আমাকে ভুল বুঝছো। আমার স্ত্রী থাকতে আমি কেন তুলিকে আদর করতে যাব? আমার আদর খেতে ইচ্ছে হইলে আমার বউকে করব, অন্য নারীকে কেন করব? হ্যাঁ, এই জন্য তো দেখলাম বিছানার উপরে, আমার নিজের চোখে দেখেছি। এরপর আমাকে তুমি বোঝাতে আসছো? তুলি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, আমি নিজেকে ছাড়ানোর জন্য নিচে ফেলে দিয়েছি, এই ছাড়া কিছু না। যাই হোক, আমি আর কিছু শুনতে চাই না। শুনো, যত তাড়াতাড়ি আমাদের ডিভোর্স নেওয়া ভালো, কারণ আমাদের সম্পর্ক কখনোই কেউ মেনে নেবে না। আমি তোমার বয়সে বড়, তার উপরে তোমার হবু বউ আছে, আর তুমি এখন আবেগে আছো। কিছু গেলে তোমার ও আমার উপরে রুচি চলে যাবে। সবাই যখন জানবে, সবাই তোমাকে বুড়ির বর বলে ডাকবে। আস্তে আস্তে তুমি আমার প্রতি বিরক্তি প্রকাশ করবে। তার থেকে আমি আগে তোমার লাইফ থেকে চলে যেতে চাই। নদী, নিজের মতো ভেবে নিবে না প্লিজ। তুমি আমার স্ত্রী,
আমি সব জেনে তো তোমাকে আমি মেনে নিয়েছি। এটা তোমার আবেগ, তুমি ছোট, এখনো তুমি বাচ্চাদের মতো আছো, তোমার ভিতরে ম্যাচুরিটি আসে নাই। আমি জানি আমি বাচ্চাদের মতো করি, তাই বলে এইটা না যে নিজের স্ত্রীকে নিয়ে কিছু বলবে আর সেইটা শুনে স্ত্রীর উপরে বিরক্ত ভাব চলে আসবে। আমি কিছু শুনতে চাই না। আমি খুব ভালো করে জানি কার মনে কি আসতে পারে। আগামীকাল আমি এই বাসা থেকে চলে যাব। আয়ান রেগে কিছু বলবে তার আগে আতিয়ার ডাক আসলে আয়ান চলে গেল। নদী গ্রিল ধরে অঝরে চোখে পানি ফেলতে লাগলো। নদী মনে মনে ভাবতে লাগলো, তুমি যেটাকে ভালোবাসা ভাবছো এটা ভালোবাসা না আয়ান। তুমি এখন আবেগে আছো, আবেগ কেটে গেলে তুমি আমাকে আর পছন্দ করবে না। তুমি ঘৃণা করার আগে তোমার লাইফ থেকে চলে যাওয়া ভালো। নদী কথাগুলো ভাবতে ভাবতে কান্না করতে লাগলো। আয়ান নিচে গিয়ে ওর আপুকে বলল, কি হয়েছে আপু? তুই এখনো ড্রেস খুলোস নাই? না, কি বলবে বলো। এইগুলা ভাবিকে দিয়ে আসবি। তোমার শ্বশুর বাড়ি যেতে হবে নাকি? হ্যাঁ। যেতে পারবো না, ভাবিকে রাস্তায় আসতে বলো। আমি বাসার ভিতরে পারবো না। আচ্ছা, ভাবিকে বলে দেব, তুই যা, নিয়ে যা। আচ্ছা, আমি শার্টটা চেঞ্জ করে আসি। আয়ান দৌড়ে গিয়ে শার্ট চেঞ্জ করে নিয়ে আসলো। তুলি বলে উঠল, আমিও যাব ভাবিকে দেখতে। আমি এখন কাউকে নিতে পারবো না, আমি দিয়ে চলে আসবো। নিয়ে যা না। তাহলে আমি যাব না। যাও, লাগবে না। আয়ান ব্যাগ নিয়ে চলে গেল। আতিয়া বলে উঠে, বাদ দে, জানোস তো ওই কেমনে জিদে ভরা, যা বলবে তাই করবে। একবার বিয়ে হোক, তার আমি বের করবো। আচ্ছা করিস। আয়ান বাইক নিয়ে বের হয়ে গেল। 1 ঘন্টা জার্নি করে আয়ান বাসার পাশে বাইক থামিয়ে আতিয়াকে কল দিল। হ্যাঁ ভাই, পৌঁছে গেছোস? হ্যাঁ, ভাবিকে বের হইতে বলো। আচ্ছা বলিস। আতিয়া কল কেটে দিয়ে রূপাকে কল দিয়ে বাহিরে আসতে বলল। আয়ান রূপার জন্য অপেক্ষা করতে লাগলো। রূপা বাহিরে এসে আয়ানকে দেখে এগিয়ে গিয়ে বলল, কি বর সাহেব, ভেতরে গেলে কি সমস্যা? ভাবি বর বলবেন না, আমি অন্য কারো বর। ও মা, কার? যার সাথে বিয়ে হবে তার। ও আচ্ছা, যখন বিয়ে হবে তখন বলবো না, এখন চলো ভিতরে যাই। আপু কিছু বলে নাই? বলবো, বাট আয়ান এখন খারাপ দেখায়, আম্মু জানলে কষ্ট পাবে। আন্টিকে বলবেন আমি আছি নাই, ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিয়েছে, এই নেন আপনার জিনিস। আয়ান এগিয়ে দিলে রূপা নিয়ে বলল, আসো ভেতরে, এমন করছো কেন? ভাবি আমার পড়া আছে, আমাকে যেতে হবে। যেতে যেতে 1 ঘন্টা লেগে যাবে, আর জ্যাম পড়লে তো আলহামদুলিল্লাহ 2 ঘন্টা লাগিয়ে দিবে। এভাবে জানে ভালো দেখা যায় বলো? আরে অনেক সুন্দর দেখা যায়। যখন ফ্রি থাকবো তখন এসে অনেক দিন থাকবো। আমি এখন যাই। আয়ান বাইক ঘুরিয়ে চলে গেল। আয়ান জ্যামে পড়ে গেলে 2 ঘন্টা পর বাসায় পৌঁছে গেল। আয়ান কলিং বেল বাজাতে আয়ানের আম্মু দরজা খুলে দিল। আয়ানকে দেখে বলল, কি রে, এত সময় লাগে কেন? জ্যামে পড়ে গেছিলাম, মাথা ব্যথা করছে অনেক, খাবার খাইতে দাও। ভিতরে আয়, ফ্রেশ হয়ে আয়, আমি খেতে দেই। সবাই খাইছে? হ্যাঁ। আয়ান রুমে চলে গেল। নদী রুমে দরজা লাগিয়ে দেখে কিছু না বলে নিজের রুমে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে চলে গেল। আয়ান চেয়ার টেনে বসে খাবার মুখে দিতে আয়ানের আম্মু বলল, সকালে রাকিব নদী চলে যাবে নাকি? ও কেন? নদী নাকি বাসা পেয়েছে, এখানে থাকতে নাকি ওর গিল্টি ফিল হচ্ছে। কত করে বললাম আমাদের কোনো সমস্যা নেই, তোমরা আসো, আরো ভালো লাগছে, বাট নদী শুনলই না। আচ্ছা যাক, এতে দাও। আয়ান খাবার খেতে লাগলো আর ভাবতে লাগলো, সত্যি সত্যি চলে যাবে? ওকে যাক, আমি বাধা দিব না। এত করে বুঝলাম, শুনল না। নিজের মনে যা আসবে সেইটাই ভেবে নিবে। এই জন্য মেয়ে মানুষদের উপরে রাগ হয়, বুঝে কম, চিল্লাই বেশি। আয়ান কথাগুলো ভাবতে খেতে গিয়ে খাবার আটকে গেলে আয়ান কাশতে লাগলো। আয়ানের আম্মু পানি দিল, পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। আয়ান গলা থেকে খাবার নেমে গেলে আয়ান বলল, আর খাবো না আম্মু। আয়ানের আম্মু কিছু বলার আগেই আয়ান হাত ধুয়ে চলে গেল। আয়ান নদীর দরজায় নক করতে চেয়েও করল না। আয়ান রুমে চলে গেল। আয়ান সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিল। ভোর 5টায় আয়ান ঘুমিয়ে গেল। সকালে তুলি ডাকলে আয়ান বিরক্ত হয়ে বলল, এই যা তো ঘুমাতে দে, মেজাজ গরম করিস না। জান, ভার্সিটিতে যাবো না? যাবো না, যাবি তুই, ঘুমাতে দে। আয়ান তুলিকে সরিয়ে দিয়ে ঘুরে ঘুমিয়ে গেল।
আয়ানের 11টার দিকে ঘুম ভাঙলে আয়ান উঠে ফ্রেশ হয়ে নিচে চলে গেল। নিচে গিয়ে দেখে কেউ নাই। আয়ানকে কাজের মহিলা খাবার দিলে আয়ান খাবার খেয়ে নিল। খাবার খেয়ে ছাদে চলে গেল। ছাদে কিছুক্ষণ থেকে আয়ান রুমে চলে গেল। আয়ান ভাবতে লাগলো, একবার আমাকে বলেও গেল না আমি আবেগের ভিতর আছি, তাই না? আমার থেকে দূরে যাওয়ার শাস্তি যদি না দেয়, আমার নামও আয়ান না। আয়ান রাগে ফুঁসতে লাগলো। আয়ান বাইকের চাবি নিয়ে চলে গেল। লেকের পাড়ে গিয়ে বসে থাকলো। ভার্সিটি ছুটি হইলে আয়ানের বন্ধুরা কল দিলে আয়ান ওদের কল রিসিভ করে আড্ডাখানায় চলে গেল। রাতে বাসায় ফিরে আসলো। 4 দিন আয়ান ভার্সিটি গেল না। কি ব্যাপার, তুই ভার্সিটিতে যাস না কেন? আজকে যাব, প্রথম দিনগুলোতে তেমন ক্লাস নেই। তুলি চলে গেছে নাকি? হ্যাঁ। আয়ান আর কিছু না বলে উঠে ফ্রেশ হয়ে নিল। রেডি হয়ে নিচে গিয়ে খাবার খেয়ে বের হয়ে গেল। অর্ধেক রাস্তায় গেলে আয়ানের ফোন বেজে উঠল। আয়ান কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম। কে? ওয়ালাইকুম সালাম, আমি নদী। কোর্টে এসেছি, আসো। কেন? আসতে বলছি, আসো। আয়ান কল কেটে দিয়ে চলে গেল। কোর্টের সামনে গেলে আয়ান নদীকে দেখতে পেল। নদীর সামনে বাইক থামিয়ে আয়ান বলল, এখানে ডাকলেন কেন? ভেতরে উকিল অপেক্ষা করছে, আমি সব ব্যবস্থা করে নিয়েছি, শুধু সাইন করলেই হয়ে যাবে। কি বলতে চাও? আমার ডিভোর্স লাগবে। নদী, এটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। দেখো, বেশি বাড়াবাড়ি করা কিন্তু ঠিক না। আমি বাড়াবাড়ি করছি না, ভেতরে চলো। আয়ান বাইক থেকে নেমে নদীর বাহু 2 হাত দিয়ে ধরে রাগী লুক নিয়ে বলল, পাগল হয়ে গেছো? এই, তুমি কি গুণক নাকি যে ভবিষ্যতে কি হবে সব তুমি জানো? কিছু কিছু বিষয়ে গণক ধরতে হয় না। আয়ান ছাড়ো, সবাই দেখছে। নদী, বাড়াবাড়ি করো না। আমি তোমাকে ডিভোর্স দিব না। আমি তোমাকে সত্যি ভালোবাসি। আয়ান, এটা ভালোবাসা না। দেখো, এখন ডিভোর্স হয়ে গেলে কারোর তেমন একটা খারাপ লাগবে না। আরো সময় গেলে মায়া বেড়ে যাবে, তখন দুজনকে অনেক কষ্ট পেতে হবে। আমি করব না, আমি চলে যাব। নদী রেগে গিয়ে আয়ানের কলার চেপে ধরল। চিল্লাইয়া বলল, তুই কি বাংলা কথা বুঝোস না? আমি তোর সাথে থাকতে চাই না, আমি তোর মতো বাচ্চার সাথে থাকতে চাই না। আমার সাথে তোর একদম যায় না, বুঝতে পারছিস? তুই আমার থেকে ভালো কিছু ডিজার্ভ করিস। নদী, সবাই দেখছে, আমার কলার ছাড়ো। আমি নিজেকে পরিবর্তন করে নিব। তাও প্লিজ ডিভোর্স দিতে বলো না। আমি তোমাকে সত্যি সারা জীবন পাশে পেতে চাই। নদী, প্লিজ এমন করো না। তুমি যদি আমাকে একটু ভালোবেসে থাকো তাহলে প্লিজ এমন করো না। আয়নের কথাগুলো শুনে নদীর চোখের কোণায় পানি জমার আগেই নদী পিছনে ঘুরে মুছে রেগে বলল, এইসব কথা বাদ দে, বাস্তবে আয়। আমার ডিভোর্স লাগবে। আমার হাজবেন্ডকে আমার থেকে কয়েক বছরের সিনিয়র হতে হবে। তোর মতো বাচ্চা না, তুই কি বুঝোস? হ্যাঁ, একটু হলে রাগ করে ফুলে থাকবি। বুঝার থেকে চিল্লায় উঠোস বেশি। সেই তো দেখলাম তুই কেমন মানুষ। দেখ, তোর সাথে আমি থাকতে পারবো না। আমি চাই আমার স্বামী আমাকে বুঝবে, ম্যাচুরিটি থাকবে। তোর ভেতরে কোনো কিছুই নাই। প্লিজ চল, সাইন করে দে। আমাকে ভালোবাসোস তো আমার জন্য করে দে দেখি। ডিভোর্স দিয়ে ভালোবাসা প্রমাণ করতে হবে? ভালোবাসলে প্রিয় মানুষের সুখের জন্য মানুষ কত কিছু করে, আর তুই এমন ভালোবাসোস যে ডিভোর্স দিতে পারবি না। নদীর কথা শুনে আয়নের বুকটা যেন ফেটে যাচ্ছে। আয়ান নিজের রাগ কষ্টে কন্ট্রোল করে বলল, ওকে, বুঝছি, তুমি আমার সাথে থাকতে চাও। ওকে, তোমার ইচ্ছে পূর্ণ করব। আয়ান মুখে মাস্ক পরে নিল। নদীর সাথে যেতে লাগলো। আয়ান উকিলের কেবিনে গেলে উকিল কাগজ দিলে আয়ান কলম নিয়ে একের পর এক সাইন করে দিল। চোখের এক ফোঁটা পড়তে আয়ান ওইখান থেকে বের হয়ে গেল। আয়ানের চোখের পানিগুলো টপ টপ করে গড়িয়ে পড়তে লাগলো। আয়ান বাইক জোরে স্পিডে বাইক চালাতে লাগলো। চোখের পানিতে চোখ ভরে যেতে লাগলো। আয়ান চোখ ঝাপসা হতে লাগলো। আয়ান বারবার এক হাত দিয়ে চোখের পানি মুছতে লাগলো। হঠাৎ করে সামনে ট্রাক চলে আসলে আয়ান বাইক কন্ট্রোল করতে না পেরে ট্রাকের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে গেল। আয়ান রাস্তায় পড়ে গেল। সব মানুষজন চারিদিকে ঘিরে ধরল। আয়ানের মাথা বয়ে রক্ত ভেসে যাচ্ছে। আয়ানের চোখের সামনে নদীর ছবিগুলো ভেসে উঠতে লাগলো। আয়ানের চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। 14 দিন পর। ভাই, তুই চোখ খুলেছিস? আম্মু, আব্বু, ভাইয়া, দেখো আয়ান চোখ খুলেছে। তোমরা কে কোথায় আছো? আতিয়ার কথা শুনে আয়ান আতিয়ার দিকে তাকিয়ে আছে। আয়ানের আব্বু আম্মু ভাই দৌড়ে আসলো।
আয়ানকে তুলি দৌড়ে এসে জড়িয়ে ধরে সারা মুখে চুমু দিয়ে বলল, আয়ান, তোর জ্ঞান ফিরছে। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া, আমাদের দোয়া কবুল করেছে। জ্ঞান ফিরছে মানে? আমি হসপিটালে কি করছি? হাত পা মাথায় ব্যথা করছে অনেক। আমার কি হয়েছে? আয়ান, তুই অ্যাক্সিডেন্ট করছিলি? আয়ান, তুই আজ 14 দিন পরে জ্ঞান ফিরেছিস। আমরা তো ভেবেছি তুই হয়তো আর কোনোদিনই জ্ঞান ফিরবি না। আম্মু, আমি ডক্টরকে ডাক দেই। আতিয়া চলে গেল। আয়ানের মাথা ব্যথা শুরু করলো। আয়ান ওর আম্মুকে বলল, আপনারা কারা? আর এই মেয়ে, তুই আমাকে চুমু দিলে কেন? আয়ান, তুই আমাদের চিনতে পারছিস না? আয়ান কে? ওগো, আয়ান এসব কি বলে? আমাদেরও চিনতে পারছে না। আয়ান, তুই আমাদের চেনস না? এটা তোর আব্বু আম্মু, আর আমি তোর হবু বউ। আয়ান কিছু বলার আগেই ডাক্তার এসে সবাইকে বের করে দিল। আয়ানকে চেক করতে লাগলো। আয়ানকে দেখে ডাক্তার বাহিরে গেলে আয়ানের আম্মু বলল, ডাক্তার সাহেব, আমাদের ছেলে আমাদের চিনছে না কেন? আয়ানের আম্মু কথা শুনে ডাক্তার কেবিনে আসতে ইশারা করে চলে গেল। আয়ানের আম্মু আব্বু আতিয়া গেলে বলে, ওনার মাথায় অনেক বড় আঘাত লেগেছে। ওনার সব মনে করতে সময় লাগতে পারে। আর মেডিসিন লিখে দিচ্ছি, এগুলো নিয়মিত খাওয়াতে হবে। আর মাঝে মাঝে এখানে নিয়ে আসতে হবে। আর এইটা ভেবে খুশি থাকেন, ওই একেবারে কোমায় চলে যায় নাই। ডাক্তারের কথা শুনে সবাই কান্না করতে লাগলো। আয়ানের আম্মু বলল, ওকে কি বাসায় নিয়ে যেতে পারবো? আয়ানের আম্মুর কথা শুনে ডাক্তার বলে, হ্যাঁ, নিয়ে যেতে পারবেন, বাট ওনার মাথায় বেশি চাপ ফেলা যাবে না। যদি মাথায় বেশি চাপ পড়ে ওনার ক্ষতি হবে, একেবারে পাগলও হয়ে যেতে পারে। ওনাকে সব সময় হাসি খুশি রাখেন। ডাক্তারের আর কিছু কথা শুনে আয়ানের আম্মু আব্বু আতিয়া রাফি তুলি আয়ানকে রিলিজ করে নিয়ে চলে গেল। আয়ান বাচ্চাদের মতো রাফিকে বলল, বিরক্ত লাগছে। আন্টি, আপনার ফোন দিবেন? আমি একটু গেম খেলতাম। আমি তোমার আম্মু হই, আন্টি না। ওকে, আম্মু হন যখন দেন না। আয়ানকে ফোন দিলে আয়ান বাচ্চাদের মতো গেম খেলতে লাগলো। আয়ানের আম্মু শাড়ি আঁচল দিয়ে মুখ চেপে কান্না করতে লাগলো। আয়ানের আব্বু আয়ানের আম্মুকে সান্ত্বনা দিতে লাগলো। আয়ান ওর আম্মুকে দেখে বলে, আন্টি সরি, আম্মু আপনার ফোন নিয়েছি জন্য আপনি কান্না করেছেন। কান্না করেন না, এই নিন আপনার ফোন, আমি আর নিব না, তাও কান্না করেন না। আয়ান ওর আম্মুকে জড়িয়ে ধরতে গিয়েও ধরতে পারল না। আয়ানের আম্মু বলল, আমি ফোন নেওয়াতে কান্না করছি না, তুমি গেম খেলো। ও আচ্ছা, তাহলে খেলি। আয়ান গেম খেলতে লাগলো। হাতে ব্যথা পেলে আয়ান ফোনটা রেখে দিয়ে বাহিরের দিকে তাকিয়ে থাকলো। আয়ানকে নিয়ে বাসায় চলে গেল। 25 দিন পর। আয়ান ভার্সিটিতে যাবে নাকি? আমি তো এখন একদম সুস্থ। বউ, তুমি রেডি হয়ে নাও, আমি রেডি হয়ে নেই। ওকে। আয়ানের গাল টেনে দিয়ে চলে গেল। আয়ান হেসে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্যাগ নিয়ে নিচে নেমে চলে গেল। আয়ান ওর আম্মুকে বলল, আম্মু, আমি ভার্সিটিতে গেলাম বউয়ের সাথে। আচ্ছা যাও, তোমার বউয়ের সাথে সাথে থেকো, একদম একা কোথাও যাবে না। আর কারোর কথা শুনো না যেন, বউয়ের কথা মতন চলবা। ওকে, আমি গুড বয় হয়ে থাকবো। আয়ান, আমার হয়ে গেছে, খাবার খেয়ে তাড়াতাড়ি যেতে হবে। আয়ান তুলির সাথে খাবার খেয়ে বের হয়ে গেল। আয়ান তুলির সাথে রিক্সা করে চলে গেল। গেটের সামনে নামতে তুলির হাত ধরে ভিতরে ঢুকলো। আয়ানকে দেখে আয়ানের বন্ধুরা এগিয়ে আসলে আয়ান ওর বন্ধুদের বলল, বন্ধু, তোমাদের সাথে যাওয়া যাবে না, আম্মু বলেছে বউয়ের সাথে থাকতে। আয়ানের কথা শুনে ওর বন্ধুদের চোখের পানি চলে আসলো। আয়ান তুলির হাত ধরে যেতে লাগলো। রাইসা কান্না করতে করতে বলল, আয়ন কি কখনো ভালো হবে না? এভাবে ওকে দেখতে একদম ভালো লাগছে না। ওই আমাদের সবাইকে ভুলে গেল। রাইসার কথা শুনে ওর ফ্রেন্ডরা চোখের পানি ফেলতে লাগলো। এইদিকে আয়ান তুলির হাত ধরে যাচ্ছিল, নদীর স্যার ম্যামদের সাথে হেসে যাচ্ছিল। তখন আয়ানের সাথে ধাক্কা লেগে যায়। নদী পড়ে যেতে নিলে আয়ান সাথে সাথে নদীকে টান দিয়ে নিজের সাথে জড়িয়ে নিল। আয়ানকে দেখে নদী কিছুটা চমকে গেল। আয়ানের কপালে কাটা দাগ দেখে কিছু বলার আগেই আয়ান বলল, সরি আপু, আমি দেখতে পাই নাই। নদী আয়ানের মুখে আপু ডাক শুনে বুকটা কেঁপে উঠল। তুলি নদীকে বলল, ম্যাম কেমন আছেন? আপনার ট্যালেন্ট শেষ? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? বউ, উনি আমাদের ম্যাম।
হ্যাঁ, উনি আমাদের শফিক স্যার, এটা ম্যাম, এটাও ম্যাম, আর উনি হলো ম্যাম, ওর সাথে আমাদের বেআইন হয়। বেআইন কিভাবে? তুলি, তুমি এসব কি বলছো? আমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছ মানে? আয়ান, তুমি তোমার বন্ধুদের ওইখানে যাও তো, আমি ডাক দিলে চলে আসবে, ঠিক আছে? একদম অন্য কোথাও যাবে না। ওকে বউ। আয়ান চলে গেলে তুলি নদীকে বলল, ম্যাম, আপনি তো টাইলিংয়ে ছিলেন, আপনি হয়তো জানেন না, আয়ান 1 মাস আগে বাইক অ্যাক্সিডেন্ট করেছিল। নদীকে সবকিছু খুলে বললে নদীর চোখের পানি গড়িয়ে পড়তে লাগলো। নদী কয়েক পা পিছিয়ে গেল, পড়ে যেতে নিলে সাথে সাথে স্যার ধরে ফেলল। আয়নের দিকে তাকিয়ে কান্না করতে করতে দৌড়ে চলে গেল। তুলি সবাই অবাক হয়ে গেল। তুলি ওইদিকে পাত্তা না দিয়ে আয়নকে ডাকলে আয়ন চলে আসলো। দুজন ক্লাসে চলে গেল। মনোযোগ দিয়ে সব ক্লাস করে ছুটি হইলে আয়ন তুলি রিক্সা নিয়ে বাসায় চলে গেল। আয়নকে দেখে আতিয়া বলল, কেমন কাটলো আজকে? অনেক ভালো কাটছে আপু, বন্ধু বউ সবার সাথে অনেক মজা করছি, আবার ক্লাসও করছি। উফ, জানো আপু, রাইসা বন্ধু খালি কান্না করে, ওর মনে হয় কান্না করার রোগ আছে। ও আচ্ছা, যাও ফ্রেশ হয়ে দুজনে খাবার খেতে আসো। ওকে। আয়ান তুলি চলে গেল। দুইজন ফ্রেশ হয়ে নিচে আসলে চিল্লা পাল্লা শব্দ হইলে তুলি আয়ান নিচে নেমে বলল, আম্মু কি হয়েছে, এমন চিল্লাচ্ছ কেন? আয়ান আর কিছু বলার আগেই নদী দৌড়ে এসে আয়নের গলা জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে লাগলো। আয়ান অবাক হয়ে গিয়ে বলে, ম্যাম আমাকে ছাড়েন, আমার বউ বকা দিব। বউ বলছে কোনো মেয়েকে জড়িয়ে না ধরতে, ছাড়েন। আমি তোমার বউ হই না আয়ান, আমি তোমার একমাত্র বিয়ে করা বউ। নদী, এসব কি বলছো? ঠিক বলছি, আমি আয়ানের স্ত্রী, তুমি না। আয়ান, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার বউ। এলিয়েন দেখো। আয়ান, এই আয়ান দেখো আমার দিকে, আমি তোমার বউ। যাক বাবা, মানুষের একটা বউ থাকে, আমার দেখি 2টা। আয়ান, তোমার একমাত্র স্ত্রী আমি, তুমি আমাকে ভালো করে দেখো। আমি তোমার স্ত্রী তুলি না, তুলি তোমার কাজিন। দেখ, তুলি আমার বউ, আপনি না। আয়ান নদীকে সরিয়ে দিলে নদী ফ্লোরে পড়ে গেল। নদী চিৎকার দিয়ে বলল, আসলে আমি তোমার বউ না, আমি তোমার ভালো বউ না। আমার জন্য আজ তোমার এই অবস্থা। আমি তোমাকে একটু বোঝার চেষ্টা করলাম না। সেদিন তোমার সাথে অন্যায় না করলে আজ তুমি সুস্থ থাকতে, তোমার অ্যাক্সিডেন্ট হতো না। নদী চিৎকার দিয়ে কান্না করতে লাগলো। টি টেবিলের সাথে মাথা বাড়ি দিলে সবাই নদীকে থামাতে লাগলো। নদী, পাগল হয়ে গেছো নাকি? এসব কেন করছো? দেখো, অ্যাক্সিডেন্টটা হুট করে হয়েছে, এখানে তোমার কি দোষ? কার কখন কি হবে কেউ জানে না। না ভাবি, আমার জন্য আজ এমন হয়েছে। আমি আয়ানকে কষ্ট দিয়েছি, নিশ্চয়ই আমার কষ্ট সহ্য করতে না পেরে আয়ান এমন করেছে। নদী, সেদিন কি করছিলে তুমি? আর তুমি বলছো আয়ানের স্ত্রী, এইটা কিভাবে হয়? আয়ান আর তোমার সাথে কিভাবে বিয়ে হতে পারে? ভাবি, আয়ান যে গ্রামে ঘুরতে গেছিল, সেখানে আমিও গিয়েছিলাম পরীক্ষা দিতে। নদী সবকিছু খুলে বলতে লাগলো। বলা শেষ হইলে আয়ানের আম্মু বলল, কি বলছো? আয়ান একবারও আমাকে বললো না? এত কিছু হয়ে গেল, আর এতদিন পর তোমার সাথে সেই দিন দেখা হলো, তুমি তো একবার আমাদের জানালে না। আয়ান আমার ছোট, কেউ আমাদের সম্পর্ক মেনে নিবে না, সেই ভয়ে আমি কাউকে কিছু বলি নাই। এখানে আমি আয়ানের জন্য থাকতে রাজি হয়েছিলাম। আয়ান সব সময় আয়ানকে চোখে চোখে রাখতে চাইছি। ওখানে ওকে না দেখলে আমার ভালো লাগতো না, তাই ওর কাছাকাছি থাকার জন্য এসেছিলাম। কিন্তু যখন তুলিকে দেখলাম আপনারা আয়ানের বউ হিসেবে ঠিক করেছেন, তখন বুঝতে বাকি আর রইল না, আমাদের সম্পর্ক কেউ কখনোই মেনে নেবে না। আর আয়ান যেমন পাগলামি করছিল, ওই আমার মায়া আরো পড়ে যাবে। পরে কেউ মেনে না নিলে দুইজনকে কষ্ট পেতে হবে। আমি চাই না আয়ান কষ্ট পাক, তাই আমি সেই দিন ওকে দিয়ে জোর করে ডিভোর্স কাগজে সাইন করাই। নদী কথাগুলো বলে অঝরে কান্না করতে লাগলো। আয়ান নদীর দিকে তাকিয়ে থেকে কিছু না বলে ওইখান থেকে চলে গেল। নদীর আম্মু বলল, আমাদের একবার জানাতে পারতি, নিজে নিজে মাতাব্বরি না করলেও পারতি। আমি কি জানতাম আয়ান সাথে এমন কিছু হয়ে যাবে? আমি তো ভেবেছিলাম আয়ান ভালোই থাকবে, আমার থেকে ভালো কাউকে পাবে। নদী, একবার তো আমাদের জানাতে পারতে। আমি তোমার আঙ্কেল, তোমাকে অনেক পছন্দ করি। হ্যাঁ, তাই তো কিছুটা খারাপ লাগতো, বাট আমার ছেলের যেখানে তোমাকে নিয়ে সমস্যা নেই,
সেখানে আমাদের সমস্যা থাকার কথা না। আমার ছেলে সুখী তো আমার সুখ। নিজে নিজে এমন করে ঠিক করো নাই। নদী ওঠো, তোমার মাথা দিয়ে রক্ত পড়ছে। আতিয়া নদীকে ধরে সোফায় বসিয়ে কাজের মহিলাকে দিয়ে ফার্স্ট এড বক্স আনতে পাঠালো। আতিয়া নদীকে বলল, আয়ান আর তোমার তো ডিভোর্স হয়ে গেছে, তুমি তার উপর আয়ানকে স্বামী কেন বলছো? দেখো আয়ান ঠিক হোক, তারপর তোমাদের আবার নতুন করে বিয়ে করানো যাবে। আমি সাইন এখনো করি নাই। সেদিন সাইন করার আগেই আমাকে টেলিং করতে চলে যেতে হয়, আর টেলিং করতে গিয়ে সময়ও পাই নাই। নদী ওর ব্যাগ থেকে কাগজ বের করে ছিঁড়ে ফেলে দেয়। আতিয়া নদীকে ধরে বসিয়ে দিয়ে মাথার ব্যান্ডেজ করে দিতে লাগলো। তুলি আর এক মুহূর্ত ওইখানে না থেকে রুমে চলে গেল। এইদিকে আয়ান রুমে বসে থেকে কিছু ভাবতে লাগলো। নদী লাগেজ নিয়ে রুমে আসলে আয়ান ভ্রুকুচকে তাকিয়ে বলল, আপনি এই রুমে কেন? এইটা আমার স্বামীর ঘর, তাই এখানে আজ থেকে থাকবো। আপনি না আমাকে ডিভোর্স দিয়েছেন, তাহলে কিভাবে আমি আপনার স্বামী হই? আমি ডিভোর্স দেই নাই, কাগজ ছিঁড়ে ফেলেছি। ও আচ্ছা, বাট আমার হবু বউ অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে আর আমাকে সেবা করে সুস্থ করছে। আমি আমার হবু বউকে ছাড়া আর কাউকে বউ হিসেবে মানি না। আয়ান, আমি তোমার স্ত্রী, হবু বউ বউ করবে না। তুমি শুধু আমার, আর কারো না, বুঝতে পেরেছো? রাগ দেখান কেন? আমি তুলি বউয়ের কাছে যাব। আয়ান কথাটা বলে চলে যেতে নিলে নদী আয়নের হাত ধরে টেনে ঘাড়ের পিছনে ধরে কিস করতে লাগলো। আয়ান চোখ বড় বড় করে ফেলল। নদী আয়ানকে 3 মিনিট পর ছেড়ে দিয়ে বলল, আমি তোমার বউ, বুঝলে? এবার অনেক আদর দিমু, তাও অন্য নারীর কাছে যাবে না। না, আমি আপনার আদর নিব না। আর একটু হইলে দম বন্ধ হয়ে যাইতো আমার। আপনি ভালো বউ না? একবার তো নাকি আমাকে ছেড়ে গিয়েছিলেন, আবার যে চলে যাবেন না তার কি গ্যারান্টি আছে? আয়ানের কথা শুনে নদী কান্না করতে করতে আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি আর কখনোই তোমাকে ছেড়ে যাব না আয়ান। আমি একবার ভুল করেছি, আর এই ভুল করতে পারবো না। আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। দূর জানতো। আয়ান নদীকে সরিয়ে দিয়ে চলে গেল। আয়ান তুলির রুমে গিয়ে দেখে তুলি কান্না করছে। আয়ান তুলির কাঁধে হাত দিতে তুলি আয়ানকে দেখে চোখ মুছে বলল, কি ব্যাপার, তুমি এখানে কেন? তুমি কান্না করছো? কই না তো। আমি নদীকে সত্যি অনেক ভালোবাসি, আর নদীকে ছাড়া আমি কাউকে কখনোই আপন করে নিতে পারবো না। আমাকে তুমি ক্ষমা করে দিও। তোমাকে যদি আমি বিয়েও করি, তোমাকে মন থেকে কখনোই মেনে নিতে পারবো না আমি। তুমিও কষ্ট পাবে, উল্টা আমিও। তোমার সব মনে আছে নাকি? আমার সব মনে পড়ছে। সবাইকে বলে দিচ্ছ না কেন? এখন কিছু কাউকে বলবো না, প্লিজ। তুমি কাউকে বলো না। নদীকে শিক্ষা দিব। আমার থেকে জোর করে সাইন করে নিয়েছিল। তোমাদের তো ডিভোর্স হয় নাই। কিভাবে জানলে? ওই সাইন করে নাই, কাগজ আমাদের সাথে ছিঁড়ে ফেলেছে। ও থাক, সবকিছু মিটিয়ে নাও। বেচারি অনেক কষ্ট পাচ্ছি। তোমার অ্যাক্সিডেন্ট জন্য নিজেকে দোষ দিচ্ছে। আরো কষ্ট পাক। ওই যা চাইছিল আমি তাই করব। তোমার সাহায্য লাগবে, করবে। কিসের সাহায্য? ওর সামনে আমার সাথে অভিনয় করবে। ওইটা আমি তোমাকে বুঝিয়ে বলি। আয়ান তুলিকে সবকিছু বুঝিয়ে বলে। তুলি ফ্রুকুচকে তাকিয়ে বলল, এটা কি ঠিক হবে? নদী আমার উপরে অনেক রেগে যাবে, আর নিজের স্বামীকে অন্য কারোর সাথে এমন ক্লোজ হতে কোনো নারী সহ্য করবে না। ওই তো জোর করে ডিভোর্স দিল, আর আমাকে বলছে না আমি নাকি ভালো কাউকে পাবো ওর থেকে। তাহলে ওর কথাটা মিলিয়ে দেই। যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায়? উল্টাপাল্টা কি হবে? নদী আপু সহ্য না করতে পেরে যদি উল্টাপাল্টা কিছু করে? করতে পারবে না, এত চিন্তা করো না। আয়ান তুলির সাথে কিছুক্ষণ কথা বলে রুম থেকে বের হয়ে গেল। নিজে রুমে গেলে দেখে নদী বসে আছে। আয়ানকে দেখে নদী বলল, তুলির সাথে এতক্ষণ কি করলে? আপনাকে বলবো কেন? আয়ান, তুমি তুলির সাথে এত মিশবে না বলে দিলাম। যা মন চাইবে আমাকে বলবে, আমি তোমার সব আবদার পূরণ করার চেষ্টা করব। তাই নাকি? তাহলে এই রুম থেকে বের হই। তুলিকে আমার রুমে পাঠিয়ে দেন। আয়ান, বাজে কথা বলবে না। আমি কেন এই রুম থেকে বের হব? এইটা আমার রুম, আমি তুলিকে কেন আসতে দিব? তাহলে চুপ করে থাকেন। আপনি আমার ইচ্ছে কখনোই পূর্ণ করতে পারবেন না। তুলি বিষয় বাদ দিয়ে অন্য যা বলবে তাই শুনবো। তুলিকে ছাড়া আমার চাওয়ার কিছুই নাই। বারবার তুলি তুলি করবে না। তুমি কি বুঝতে পারছো না আমি তোমার বউ? বোঝার ইচ্ছে করছে না।
আয়ান খাটের উপরে শুয়ে পড়ল। আয়ান নদীকে পা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিলে নদী সোজা নিচে পড়ে গিয়ে কপালে আবার ব্যথা পাইলে নদী আহ বলে উঠলে আয়ান নদীর দিকে তাকিয়ে দেখে ব্যান্ডেজের নিচ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। নদী উঠে আয়ানকে বলল, এইভাবে লাথি না দিলেও তো পারতে, ভালোভাবে বললে আমি উঠে পড়তাম। আমি এইভাবে শুয়ে থাকি আর পায়ের সাথে লাগছে, আর আপনি জানতো। নদী হাত দিয়ে রক্ত মুছতে মুছতে চলে গেল। আয়ান খাট থেকে নেমে পড়তে বসলো। নদী ওয়াশরুম থেকে বের হইলে দেখে নদী ব্যান্ডেজ খুলে ফেলছে। আয়ান আর চোখে দেখল নদীর কপালে অনেকখানি কেটে গেছে, রক্ত গড়িয়ে পড়ছে। আবার নদী ফার্স্ট এড বক্স বের করে ব্যান্ডেজ করতে গিয়েও পারছিল না। জ্বালা করলে নদী তুলা রেখে দিয়ে চোখ বন্ধ করে নিল। আয়ান আস্তে আস্তে গিয়ে তুলা দিয়ে রক্ত মুছতে লাগলো। নদী তাকালে দেখে আয়ান নদী কিছু বলবে, তার আগে আয়ান বলল, আপনার কষ্ট হচ্ছে তাই করছি, এর মানে এই না যে স্ত্রী হিসেবে মেনে নিয়েছি। আমার বউ তুলি হবে, অন্য কেউ না। থাক, লাগবে না, ছাড়ো, তোমার বউকে দেখো গা। নদী রাগে আয়ানের হাত থেকে তুলা কেড়ে নিল। আয়ান ভ্রুকুচকে তাকিয়ে বলল, এত জিদ ভালো না, সবসময় এত জিদ করেন কেন? তুমি যাও তো তোমার হবু বউয়ের কাছে, আমার কাজ আমি করে নিতে পারবো। ওই তো আমার বউ এসে গেছে। আয়ান তুলির কাছে গিয়ে এক হাত দিয়ে ধরে বলল, দেখো এই মাইয়া জিদ বেশি। আমি ভালো মনে ব্যান্ডেজ করতে গেলাম, আমার সাথে আবার তেজ দেখাই। বউ তুমি এটাকে বের করে দিও, এই রুমে চলে আসো। চিন্তা করো না জান, খুব তাড়াতাড়ি এই রুমে চলে আসবো। আপাতত এইটাকে সহ্য করে নাও। তোমার আর আমার যখন বিয়ে হবে তখন ধাক্কা দিয়ে এই রুম থেকে বের করে দিব। কি বলবে তুমি? আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে? তোমার সাহস থাকলে এসেছো, আর কিসের বিয়ে? আমি বেঁচে থাকতে আমার স্বামীকে আমি কারোর সাথে বিয়ে দিব না। আমি ওর স্ত্রী আছি, আমি থাকবো। দেখা যাবে কতদিন এখানে টিকতে পারো। আমরা কয়েকদিনের ভিতরেই বিয়ে করে নিব। নদী রেগে আয়নের কাছে গিয়ে হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে বলল, একদম ওখানে দাঁড়িয়ে থাকবে। যদি ওই মেয়ের কাছে যাওয়া দেখি, হাত পা ভেঙে বসিয়ে দেব। ওকে, বেশি চাপ দিবে না। মাথায় বেশি চাপ পড়লে ও মারা যেতেও পারে, তাই ওর মন চাইবে ও তাই করবে। তুমি ওকে জোর খাটাবে না, বুঝতে পারছো? তুলির কথা শুনে নদী আয়নকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি তোমার কিচ্ছু হতে দেব না আয়ান, আমি তোমার উপরে আর চিল্লাবো না। তুমি যা চাইবে তাই করব, আমি কিচ্ছু বলবো না। তাও তুমি তোমার মাথায় চাপ ফেলো না। নদী কথাগুলো বলে অজ্ঞান হয়ে গেলে আয়ান তুলি ভয় পেয়ে গেল। আয়ান নদীকে কোলে তুলে খাটে শুয়ে দিলে তুলি নিঃশ্বাস চেক করে দেখে বলল, অজ্ঞান হয়ে গেছে, মাথা দিয়ে রক্ত পড়ছে অনেক। এত রক্ত পড়লে মারা যাবে। দ্যাট কিছু হবে না। আয়ান নদীর কাটা জায়গায় পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। পানি নিয়ে এসে নদীর মুখ ধুয়ে দিল। নদী জ্ঞান ফিরতে আয়ান তাড়াতাড়ি করে সোফায় বসে পড়ল। তুলিকে দেখে নদী বলল, তুমি এখানে কি করছো? অজ্ঞান হয়ে গেছিলে, তাই ব্যান্ডেজ করে মুখ ধুয়ে দিলাম। ধন্যবাদ। নদী আয়নের দিকে তাকিয়ে মন খারাপ হয়ে গেল। নদী মনে মনে ভাবতে লাগলো, আজ যদি তোমার স্মৃতিশক্তি থাকতো, তুমি কখনোই আমার এই অবস্থা দেখে দূরে বসে গেম খেলতে পারতে না। সবকিছু আমার দোষে হয়েছে, তার শাস্তি আমি পাচ্ছি। নদীর চোখের কোণায় পানি গড়িয়ে পড়তে মুছে ফেলল। নদী খাট থেকে নেমে রুম থেকে বের হয়ে গেল। তুলি নদী চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আয়ানের কাছে বসে বলল, আয়ান বাদ দে, এভাবে মেয়েটাকে কষ্ট দিয়ে কি হবে? সবাইকে ভুলে দে, তো সব মনে পড়েছে। মেয়েটার অবস্থা দেখছোস, যে পরিমাণে রক্ত বের হচ্ছে, আর মেয়েটা তোর এই অবস্থার জন্য নিজেকে দায়ী করছে। এমন প্রেশার দিলে পরে যদি আত্মহত্যা করে বসে। দেখ উল্টা উল্টা কথা বলিস না। বাল ওর ধারণা আমি ওকে ভালো বাসবো না। আমার আবেগ কাজ করছে। একটা কথা সোজাভাবে বোঝালে জীবনেও বোঝে না। তুই জানো সেদিন আমি কতভাবে বোঝাইছি, তারপর ওর একটা কথা কেউ মেনে নিবে না। তোকে বউ হিসেবে সবাই চাই, তাই তোকে বিয়ে করলে ভালো। পরে নাকি আমরা বেশি কষ্ট পাবো, এখন নাকি কম কষ্ট হচ্ছে। কয়েকদিন পর ঠিক হবে। তোকে অনেক ভালোবাসে, তুই কষ্ট না পাস তাই এমন করছে হয়তো। বাদ দে। তুলি চলে গেল। আয়ান গেম খেলতে লাগলো। 10টার দিকে সবার সাথে খাবার খেয়ে আয়ান তুলি একসাথে রুমে চলে গেল। নদীর আম্মু নদীকে বলল, আয়ান আয়ান তো তুলিকে ছাড়া কিচ্ছু বোঝে না। নদী ও তোকে কখনোই মেনে নেবে না।
ওই আমাকে অনেক ভালোবাসে, আমার বিশ্বাস হয়। ঠিক হয়ে গেলে তখন আমার কাছে ফিরে আসবে। নদী সবার সাথে কথা বলতে লাগলো। এইদিকে আয়ান তুলি যার যার রুমে চলে গেল। আয়ান রুমে গিয়ে কিছুক্ষণ পরে খাটে শুয়ে পড়ল। নদী রুমে এসে দেখে আয়ান ঘুমিয়ে গেছে। নদী আয়নের বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। 3টায় আয়নের ঘুম ভাঙলে নদীকে বুকের উপরে দেখে মুচকি হেসে মুখের উপরে চুলগুলো সরিয়ে দিয়ে কপালে চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে নদী আয়নকে আস্তে আস্তে ডাক দিতে লাগলো। আয়ন চোখ ডলতে ডলতে নদী বুকের উপরে দেখে আয়ন তাড়াতাড়ি সরিয়ে বলল, সরি, আমি ঘুমের ভিতরে চলে এসেছি। সরি বলতে হবে না, যাও ফ্রেশ হয়ে নাও। ভার্সিটিতে যাবে না? যাব। আয়ান উঠে ফ্রেশ হয়ে নিল। তাড়াতাড়ি করে রেডি হতে লাগলো। নদী ফ্রেশ হয়ে এসে শাড়ি চেঞ্জ করতে গেলে আয়ান ভ্রুকুচকে তাকিয়ে বলল, আপনার কি লজ্জা শরম বেশি নাকি? কেন, কি হয়েছে? আমার সামনে যেই অবস্থায় আছেন শরম করে না? এগুলো খুলে ফেলবো, তোমার সমস্যা আছে। খুলেন দেখি। আয়ান কথাটা বলে লজ্জা পেয়ে মিটিমিটি হাসতে লাগলো। নদী ভ্রুকুচকে তাকিয়ে বলল, ফাজিল পোলা, ওয়াশরুমের লাইট ফিকার করছে। ও আগে বলবেন তো লাইট চেঞ্জ করতে হবে। আচ্ছা শাড়ি পরেন, বউ তো হন দেখি। যাও, আমার এখন শরম লাগছে। যাব না। মার খাবে ফাজিল। ওকে যাচ্ছি। তুলি তো আছে আমার হবু বউ। আয়ান শীষ বাজিয়ে যেতে নিবে, সাথে সাথে নদী আয়নের কলার ধরে টেনে নদী আয়নকে বলল, কোথাও যাবে না, আমি শাড়ি পরবো, দেখবে আর কুচি ঠিক করে দেবে। ওকে? কিস করতে দিলে সাহায্য করবো। ওরে ফাজিল, স্মৃতিশক্তি গেছে, বাট দুষ্টুমি যায় নাই। ওকে লাগবে না। ওকে দিব, শাড়ি পরতে দাও, সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করতে হবে। ওকে। আয়ান চুপ করে নদীকে শাড়ি পরা দেখছে। নদী তাড়াতাড়ি করে শাড়ি পরতে লাগলো। আয়নের চোখ নদীর কোমরের দিকে গেলে আয়ান আস্তে আস্তে নদীর কাছে গিয়ে কোমরে হালকা করে হাত দিয়ে নিজের সাথে চেপে ধরলে নদী চমকে উঠল। নদী আয়নের দিকে ঘুরে তাকালে নদী কিছু বলার আগেই আয়ান নদীর ঠোঁটে কিস করে দিল। নদীর চোখ জোড়া বড় বড় করে ফেলল। দরজা নক হইলে আয়ান তাড়াতাড়ি করে নদীকে ছেড়ে দিয়ে দরজা খুলে দিল। কি ব্যাপার, যাবে না নাকি? যাবো তো, তুমি রেডি নাকি? হ্যাঁ চলো তাড়াতাড়ি। আয়ান তুলির হাত ধরে চলে গেল। নদীর রাগ হলেও কিছু বলল না, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে গেল। সবার সাথে বসে খাবার খেয়ে তুলি আয়ান চলে গেল। আয়ান ভার্সিটিতে গিয়ে সবার সাথে কথা বলতে লাগলো। কি রে, তোর কি সব মনে পড়ে গেছে নাকি? আসতে বলো। হ্যাঁ আমি এখন সুস্থ আছি, কেউ যেন জানে না। চলো ক্লাস করবো না, ঘুরতে যাব। অনেকদিন ধরে ঘুরতে যাই না। আয়ান তুলিকে নিয়ে সবার সাথে ঘুরতে চলে গেল। সন্ধ্যার দিকে বাসায় নামিয়ে দিয়ে গেলে আয়ানের আম্মু বলে উঠে, কি ব্যাপার, দুজন কই গেছিলি ক্লাস না করে? ওর ফ্রেন্ডরা অনেক জোর করছিল, পরে সবাই মিলে ঘুরতে গেছিলাম। রাইসা তো অনেক কান্না করছিল আয়ানের এই অবস্থা, তাই আর কি ওদের সাথে সময় কাটালাম। ও আচ্ছা, রাইসা আসলে অনেকটা ভেঙে পড়েছে, সেদিন ওর আম্মু বলল, এজন্য গেছিলাম। বউ চলো। আয়ান তুলিকে নিয়ে চলে গেল। নদীর আগে ফুঁসতে লাগলো। আয়ান ওর রুমে চলে গেলে কিছুক্ষণ পর নদী ভিতরে ঢুকে বলল, বউ বউ করো কেন? তুমি বলে ডাকতে পারো না? বউ বলতে ভালো লাগে। বাল। কার বাল? আমার। আপনার বাল অনেক সুন্দর। কি? আরে মাথার বালগুলো অনেক সুন্দর, লম্বা, ঘন, কালো, আর ঘ্রাণ নিতে অনেক ভালো লাগে। তাই নাকি? না মানে। আয়ান কথাটা বলে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে চলে গেল। আয়ানের আম্মু নদীর আব্বু আম্মুর সাথে কথা বলছে। আয়ান বলে উঠল, ইয়া ভালোই হবে, ভাইয়া আপুর বিয়ে খাবো। তোর বিয়েও হবে, আমাদের একা না। ও আচ্ছা। আয়ান সবার সাথে কথা বলতে লাগলো। রাতে খাবার খেয়ে আয়ান রুমে গিয়ে পড়তে বসলো। নদী আয়ানের পাশে বসে কাজ করতে লাগলো। আয়ান বই রেখে ঘুমিয়ে গেলে নদী কিছুক্ষণ তাকিয়ে কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। প্রতিদিনের মতো আয়ান তুলির সাথে ভার্সিটিতে চলে গেল। এভাবে বিয়ের দিন চলে আসলো। আয়ান গায়ে হলুদের অনুষ্ঠানে তুলির সাথে হলুদ নিয়ে মজা করতে লাগলো। সবার সাথে নাচ গান করতে লাগলো। রাতের বেলায় আয়ানের আম্মু রুমে এসে বলল, আয়ান, তোর সাথে আমার কথা ছিল। বলো আম্মু। তুলির সাথে কিন্তু তোর বিয়ে না। কার সাথে? নদীর সাথে। তুই নদীকে ভালোবাসস, এখন সবকিছু ভুলে গেছস, তাই এমন করছস। আম্মু আমার সব মনে পড়ছে, আর নদীকে বুঝতে দেয় নাই।
ওকে শিক্ষা দেওয়ার জন্য তুলি আমি অভিনয় করছি। কি বলছিস? হ্যাঁ, নদীকে জ্বালানোর জন্য এমন করছি। বোকা ছেলে, এমন যে করছস। গতকাল রাতে তোর আর তুলির এই ছবিটা দেখে আত্মহত্যা করতে গিয়েছিল। নাটক করতে করতে বেশি করে ফেলছস। কি বলছো? কিসের ছবি? আমি জানি না, আতিয়া আমাকে বলছে। কি বলছো? আপু কোথায়? সবাই সাদে। যাই হোক, বাদ দে, বিয়েটা হয়ে যাক, তারপর সব ভুল বুঝাবুঝি মিটিয়ে নিস। আয়ানের আম্মু কথাগুলো বলে চলে গেল। আয়ান খাটে বসে ভাবতে লাগলো। হঠাৎ রাইসা এসে বলল, আয়ান, তোর সাথে কথা আছে, কি কথা? কানে কানে বলি। আয়ানের কানের কাছে এসে রাইসা যা বলল তা শুনে আয়ান থমকে গেল। আয়ান রাগে শরীর কাঁপতে লাগলো। আয়ান রাগে খাটের চাদর খামচি দিয়ে ধরলো। আমি তুলিকে কি যে করব, রাগে মন চাচ্ছে ওকে খুন করি। এখন কিছু করা যাবে না, তুই ম্যামের সাথে দেখা করতে চল। ম্যামকে সব সত্যি আগেই বলে দে, না হলে কিন্তু ঝামেলা হবে। থাক, বাদ দে, বিয়েটা হোক। তোর কি মনে হয় এই বিয়ে হতে দিবে? ভাই, ওই বাচ্চার মা হিসেবে হাজির হবে। সেটাই যদি ম্যাম শোনে, তোকে বিয়ে করবে তোর মনে হয়? দেখা যাক কি হয়। আচ্ছা, তুই যা। রাইসা চলে গেল। আয়ান অনেকক্ষণ ভেবে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠলে আয়ানের বন্ধুদের সাথে নিচে গিয়ে নাস্তা করে ছাদে চলে গেল। আয়ান রাইসার ফোনটা নিয়ে ভিডিওটা নিজের ফোনে নিয়ে নিল। তারপর সবার সাথে আড্ডা দিয়ে সবাই হোটেলে চলে গেল। তিনজনকে বর সাজাতে লাগলো। আয়ান ওর বন্ধুদের সাথে হাসাহাসি করতে করতে চলে গেল। তিনজন বসে আছে। বরদের জন্য খাঁচা সাজালে আয়ানকে ওর বন্ধুরা খাওয়া দিতে লাগলো। আয়ান আর আয়ানের শালিকাদের সাথে দুষ্টুমি করতে লাগলো। সকল আনন্দ করা শেষ করে রাত 8টার দিকে তিনজন বউকে যার যার বরের কাছে বসিয়ে দিল। তিনজন ঘোমটা দিয়ে রেখেছে। বিয়ে পড়ানো শুরু করে দিল। আয়ান নদীর হাত ধরলে নদী সরিয়ে দিল। কি ব্যাপার, রেগে আছেন নাকি? হাত ধরবে না। কি করলাম যে? নদী কিছু না বলে চুপচাপ বসে থাকলো। আয়ান নদীর কাবিননামা সাইন করার পালা আসলে সাথে সাথে তুলি এসে কান্না করতে করতে বলল, আয়ান। সবাই তুলির দিকে তাকালো। আয়ানের আম্মু বলে উঠল, তুলি, কি হয়েছে? কান্না করছিস কেন? খালামণি, তোমার ছেলেকে এই বিয়ে করতে না করো। কেন? আয়ান, তুই এই বিয়ে করতে পারবি না। আয়ান, আমি তোর। কথাটুকু বলে কান্না করতে লাগলো। সবাই কানাঘুষা করতে লাগলো। আয়ান তুলিকে বলল, তুই ওইখানে থাকলে এখানে কে? ওইখানে নদী। আয়ান, নদীকে বিয়ে করিস না। আয়ান, আমি তোর সন্তানের মা হতে চলছি। আমাদের সন্তানের কথা ভেবে অন্তত তুই নদীকে বিয়ে করিস না। তুলির কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আয়নের আম্মু দৌড়ে এসে বলে, এসব কি বলছিস তুলি? নদী রেগে ঘোমটা ফেলে দিয়ে তুলির দিকে তাকিয়ে বলল, আয়ানের সন্তানের মা হতে যাচ্ছ যে, তার প্রমাণ কি? এই যে তার প্রমাণ, দেখো আমার প্রেগন্যান্সি রিপোর্ট। তুলি নদীর কাছে এসে হাত দিতে নদী ঠাস করে থাপ্পড় মেরে তুলির গলা চেপে ধরল। সবাই নদীকে থামাতে লাগলো। তুলি জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। নদী, এসব কি বলছিস? আয়ান, তুমি আমার কথাটা বিশ্বাস করো প্লিজ। আমি জানি তুমি নদীকে ভালোবাসো, কিন্তু আয়ান, আমি চুপ থাকতে চাইছিলাম বাট পারলাম না। আয়ান, আমাদের সন্তানের কি হবে যদি আমরা আলাদা থাকি? আমাদের সন্তান বাবাহীন জীবন কাটাবে, এটা ভাবতেও আমার কষ্ট হয়। এই মেয়ে, তুই চুপ করে এখান থেকে যাবি নাকি? তোকে খাট ধাক্কা দিয়ে বের করে দিব। নদী, থাম। তুলি যদি আয়ানের সন্তানের মা হয়ে থাকে তাহলে এই বিয়ে আমি হতে দেব না। এখান থেকে চল। আয়ান, তুলি কি কখনো নেশা করেছিল? না, আমি নেশা কোনো কিছু করি না। ও ভালো করে মনে করে দেখো। আমরা খারাপ হতে পারি, নেশা কোনো কিছু আমরা আজ পর্যন্ত ধরি নাই। ও সত্যি বলছো তো? হ্যাঁ। এই তুলি, তুই নাটক বন্ধ কর। এই বাচ্চার বাবা কে না কে তাকে গিয়ে ধর। আমার জামাইয়ের দিকে নজর দিস না। আমার জামাই কখনোই তোকে এইসব ওইভাবে স্পর্শ করবে না যে তুই মা হয়ে যাবি। আমার জামাই তোকে হয়তো কিস করতে পারে, এর থেকে গভীরের কোনোদিনও যায় নাই। তুই কিভাবে এসব বলছিস যে আয়ান এমন কিছু করতে পারে না? দেখ নদী, তুলি সত্যি বলছে, না হলে একটা মেয়ে হুদায় মিথ্যা কেন বলবে? এই মেয়েটা মিথ্যাবাদী। আয়ান কখনোই টাচ করে নাই ওইভাবে যে ওই মা হবে। আয়ান দুষ্টু ফাজিল টাইপের আছে, তাই বলে ও অত খারাপ না। আমি আমার স্বামীকে চিনি। তুলি, সত্যিটা সবাইকে বল, কার বাচ্চা এটা? আয়ানকে কেন ফাঁসাচ্ছিস?
তুই এত গ্যারান্টি কিভাবে দেস? অবশ্যই গ্যারান্টি দিতে পারবো, কারণ আমি ওর স্ত্রী হওয়া সত্ত্বেও ওই আমার উপরে স্বামীর অধিকার খাটাতে আসে নাই। আমি অনুমতি ছাড়া ওই কখনোই আমার কাছে আসবে না, আর আসেও নাই। ওই আমাকে ভয় দেখাতো জাস্ট, এইটুকু ছাড়ার। কখনোই আমার দিকে বাজেভাবে তাকায় নাই। এমনকি ওই এত মেয়ের সাথে মিশে কখনোই কেউ বলতে পারবে না আয়ান কাউকে বাজে ইঙ্গিত দিয়েছে। ওর স্মৃতিশক্তি নাই। এতদিন ও তো ওর সাথে থাকতে পারলে কি আমার উপরে সুযোগ নিতে পারতো না? আমি তো কত ভাবে ওকে সুযোগ নেওয়ার সুযোগ করে দিয়েছি, কখনোই ওই নেয় নাই। আমাকে জড়িয়ে ধরেছে ঠিক, আর সেখানে ওই তুলিকে বিয়ে করে নাই। আর তুলির সাথে এইসব করবে, এইসব আমাকে বিশ্বাস করা লাগবে, তাই না? নদীর কথা শুনে রাইসা ওর বন্ধুরা সবাই বলে, দোস্ত, তোর ভাগ্য করে বউ পাইছস। ম্যামের জায়গায় আমি থাকলে 100% ভুল বুঝতাম। তুলি প্রমাণ দেখানোর পর তোকে বিশ্বাস করে গেল, আর এই তুলি তোর ব্যস্ত। আমি নিচ্ছি। দোস্ত, বসে আছিস কেন? উঠে তুলির বাচ্চা বের করতে হবে। রাইসা, তুলির গায়ে হাত দিবে না, ওই পেটে বাচ্চা আছে। আরে আন্টি, বাচ্চা টাচ্চা কিছুই নাই, এসব সাজানো নাটক। ওই তুলির বাচ্চা ভুয়া রিপোর্ট কিনে নিয়ে এসছে, তার প্রমাণ আমার কাছে আছে। আয়ান, তোর ফোনেও তো আছে, দে। আমার ফোনে চার্জ নাই। রাইসা আয়ানের ফোন নিয়ে ভিডিও চালু করে দিলে সবাই তুলির দিকে তাকালে তুলি বলল, হ্যাঁ, আমি মিথ্যে বলছি। আয়ান, আমি তোকে ভালোবাসি, আমি তোকে অন্য কারোর হতে দিব না। এইটা ভালোবাসা না, পাগলামি। তোকে আগেও বলছি, সেই দিনও বলছি, আমি অন্য কাউকে ভালোবাসি। তোকে বিয়ে করতে পারবো না। তুই আমার কথা কখনোই শুনোস নাই, আবার আমার নামে এত বড় বদনাম করলি। তোর উপরে অনেক রাগ ছিল, বাট তোর এইসবের জন্য একটা উপকার হয়েছে। আমি তো জানতে পারলাম আমার স্ত্রী আমাকে কতটা বিশ্বাস করে, ভালোবাসে। তুলি, তুই এইখান থেকে যাবি নাকি তোর ব্যবস্থা আমরা করব? বাদ দে রাইসা, তুই নেক্সট টাইম এমন কিছু করিস না, তাহলে জীবনে দুঃখ ছাড়া কিছু পাবি না। আর মাই ডিয়ার এলিয়েন, ধন্যবাদ। আয়ান নদীকে সবার সামনে জড়িয়ে ধরলো। নদী ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, যা ভাগ, বিয়ের আগে অন্য মেয়েকে জড়িয়ে ধরস। দূর, বিয়েটা আগে করে নেই। কাজী সাহেব, বিয়ে পড়ান। আয়ান নদীর হাত ধরে বসিয়ে দিল। আয়ানের কথা শুনে সবাই হাসতে লাগলো। আয়ান নদীর বিয়ে পড়াতে লাগলো। বিয়ে পড়ানো শেষ হইলে আয়ান নদীর হাত ধরে বলল, এই যে হাত ধরলাম, আর ছাড়বো না, যত যাই হয়ে যাক। ছেড়ে দিলে খুন করে ফেলবো, তারপর আমিও মরবো। আর ফাজিল বেটি আমাকে গতকাল উল্টাপাল্টা পিক দিয়ে আমাকে কনফিউজ করে দিয়েছিল। রাকিব যদি না বলতো তাহলে আমার জামাইটাকে ভুল বুঝতাম। আয়ান ভ্রুকুচকে তাকালে নদী দাঁত কেলিয়ে হাসি দিলে আয়ান হেসে ফেলল।